আসছি 26 ব্যাচের শিক্ষার্থীরা আইসিটি 2 এর এক্সামের সলভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো চলো আমরা আমাদের সলভ ক্লাসটা শুরু করি। সো সেটি দিয়ে আমরা আমাদের সলভ ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্নটা খেয়াল করো, কোনটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া? ভিডিও গেমস, রেডিও, সিনেমা, টেলিভিশন। ইন্টারেক্টিভ মানে কি, মানে আমরা তার সাথে এক কথা হচ্ছে ইনপুট আউটপুট আছে, ঠিক আছে, একদম স্ট্রেট কাট ভিডিও গেম, তাই না? সেখানে আমাদের প্রত্যেকটা অ্যাকশনের রিয়াকশন আছে। ওকে, আচ্ছা, মানে সরাসরি আমরা যোগাযোগ করতে পারছি, মানে আমাদের কমান্ডের উপর কাজ করতেছে। এখানে রেডিও, সিনেমা, টেলিভিশন তিনটার একটা আমাদের কমান্ডের উপর কাজ করে না, ঠিক আছে? ওটা জাস্ট ওয়ান ওয়ে আর কি, ট্রানজিশন। আচ্ছা, সরি, দেন প্রশ্নটা খেয়াল করো। ভিডিও কার্যত এক ধরনের কি গ্রাফিক্স, তাই না? অনেকগুলো গ্রাফিক্সের, মানে এক কথা হচ্ছে অনেক কিছুর মিক্সচার, ঠিক আছে? সেখানে শব্দ আছে, বর্ণ আছে, সব কিছুই আছে আর কি। সো ভিডিও এক ধরনের কি গ্রাফিক্স, ঠিক আছে? এগুলো সব বই থেকে করা এক ধরনের প্রশ্ন আর কি, ঠিক আছে? অনেকগুলো স্থির চিত্র মিলিত তোমার একটা ভিডিও তৈরি হচ্ছে, বা গ্রাফিক্স মিলিত একটা ভিডিও তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর প্রশ্নটা খেয়াল করো, বাংলাদেশ 71 মাল্টিমিডিয়া সফটওয়্যারটিতে কোন ব্যবস্থা এখনও নেই? বাংলাদেশ 71 মাল্টিমিডিয়া সফটওয়্যারটিতে এখনও ইন্টারেক্টিভিটিটা নেই, ঠিক আছে? সেখানে অ্যানিমেশন, ভিডিও, টেক্সট এগুলো সবই আছে, বাট ইন্টারেক্টিভিটিটা এগুলো নেই। আচ্ছা, পাওয়ার পয়েন্টে প্রস্তুতকৃত 20টি স্লাইডের একটি প্রেজেন্টেশন 5 পৃষ্ঠায় উপস্থান করলে পৃষ্ঠাগুলোকে কি বলা যাবে? আমরা এগুলোকে হ্যান্ড আউটস বলে থাকি, ঠিক আছে? আহ, এখন মাঝে স্লাইড লেআউটও তো হতে পারে, বাট না, স্লাইড লেআউট হবে না, এগুলো হ্যান্ড আউটই হবে, ঠিক আছে? হ্যান্ড আউটসই হবে এগুলো, মানে ইন্ডিভিজুয়াল পেজকে এভাবে ইন্ডিকেট করা হয় আর কি। তো এগুলো সবগুলো আসলে বইয়ের থেকে তোলা, মানে থিউ টাইপ কোয়েশ্চেন। তোমাদের আইসিটিতে বেশিরভাগ প্রশ্ন এরকমই আসে, বইয়ের থেকে লাইন তুলে দেওয়া প্রশ্ন। মাঝে মধ্যে একটু কনফিউশন লাগে, বাট কিছু কারণে বইতে যে আছে তাই অ্যান্সার, ঠিক আছে? থাম্বনেইল কি? নতুন যুক্ত স্লাইডের ছোট সংস্করণ। তোমরা যারা অলরেডি ইউজ করছো, হয়তো খুব কম মানুষ ইউজ করে আর কি এসএসসি লেভেলে কম্পিউটার স্লাইড বানানোর কাজ, যেখানে মেইন পাওয়ার পয়েন্টের পাশে ছোট করে তোমার তার থাম্বনেইলগুলো দেওয়া থাকে, সেখানে ছোট্ট সংস্করণটা থাকে, তোমার মূল থিমের ছোট্ট সংস্করণ থাকে, এটা থাম্বনেইল বলে। তোমরা থাম্বনেইল এমনি পরিচিত, ইউটিউবে দেখো না, বড় ভিডিও প্লে হওয়ার আগে ওখানে ছোট ছোট অনেকগুলো থাম্বনেইল দেওয়া থাকে, লিস্ট দেওয়া থাকে। থাম্বনেইল দেখে কিছু একটা আইডিয়া পাওয়া যায়, ঠিক আছে? ওগুলো হচ্ছে থাম্বনেইল। তার মানে নতুন যুক্ত স্লাইডের ছোট সংস্করণ। ওকে, স্লাইড ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহৃত হয়? ডিজাইন, সেখানে আমরা ডিজাইন ইউজ করি, ঠিক আছে? ডিজাইনের মধ্যে আমরা চাইলে সেখানে অনেক কিছু অ্যানিমেশন বা সব কিছু অ্যাড করতে পারি, মানে বিভিন্ন রকম ফাংশনালিটি বা সৌন্দর্য আর কি, এক কথায়। ওকে, আচ্ছা, সেখানে তোমার স্লাইড, বিভিন্ন স্লাইডের ব্যাকগ্রাউন্ড আছে, মানে পাওয়ার পয়েন্টের নিজেদেরই আছে আর কি, কয়েকটা স্লাইডের টেমপ্লেট। ওকে, একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কী ব্যবহার করতে হয়? ইফেক্ট ইউজ করে, মানে করতে হয় বিষয়টা এমন না, কম্পালসারি না, বাট করা যায়, ঠিক আছে? দেখতে সুন্দর হয়, তুমি যখন এক পেজ থেকে আরেক পেজে যাবা, একটা অ্যানিমেশনের মাধ্যমে, একটা সুন্দর একটা ট্রানজিশনের মাধ্যমে যে যা দেখতে সুন্দর লাগে, সেটাকে ইফেক্ট বলে। ওকে, আচ্ছা, প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শনের জন্য কিবোর্ড কমান্ড কোনটি? F5 চাপ দিলে তোমার স্লাইডটা তো নর্মালি ফাংশনাল একটা পেজের মধ্যে থাকে, F5 চাপ দিলে সেটা জাস্ট ভিউ করার জন্য চলে আসে, ঠিক আছে? তো মানে পুরো স্ক্রিনের মধ্যে আর কি। আচ্ছা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি কয়টি উপায়ে প্রদর্শন করা যায়? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি কয়টি উপায়ে প্রদর্শন করা যায়? তোমার টোটাল 3টা ওয়েতে প্রদর্শন করা যায়। এক হচ্ছে তোমার যে F5 চাপ দেওয়া, তারপরে স্লাইড শো সিলেক্ট করা, আর স্ট্যাটাস বারে তোমার সরাসরি একটা আইকনই থাকে, ঠিক আছে, সিলেক্ট করার জন্য, সেটাও আছে এখানে স্লাইড শো। টোটাল 3টা ওয়ে আছে। আচ্ছা, আরোপিত ট্রানজিশন বাদ দেওয়ার জন্য নির্দিষ্ট টেক্সট বক্স সিলেক্ট করে কোন বোতামে ক্লিক করতে হয়? তোমার ইয়াতে চাপ দিতে পারো, রিমুভ বা ডিলেট আর কি, যেটা সেটাতে চাপ দিলে এটা অটোমেটিক চলে যায়, ঠিক আছে? আচ্ছা, আহ, এখানে কি আছে? রিমুভ আছে, তো রিমুভটাই হবে আনসার। আচ্ছা, এরপরে খেয়াল করো, মাল্টিমিডিয়া, বর্ণ, শব্দ, আর ওখানে কি হবে? ওখানে কি হবে? গ্রাফিক্স হবে, তাই না? মাল্টিমিডিয়াতে অবশ্যই তোমার গ্রাফিক্স থাকতেই হবে, এছাড়া তো এটা হবেই না। আচ্ছা, সব কিছু একসাথেই আছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করো, টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও ইত্যাদি নিয়ে যিনি কাজ করেন তাকে কি বলা? মাল্টিমিডিয়া কন্টেন্টস ডেভেলপার। মাল্টিমিডিয়া কন্টেন্টস ডেভেলপার। আচ্ছা, এখানে কন্টেন্ট ক্রিয়েটরও আছে, বাট সাবধান, কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আনসার হবে না, কন্টেন্ট ডেভেলপার হবে, ঠিক আছে? আচ্ছা, মাল্টিমিডিয়া কন্টেন্টস ডেভেলপিংয়ে কোন সফটওয়্যার ব্যবহৃত হয় না? হয় না, মায়া, ফ্ল্যাশ, অ্যাডোবি ফটোশপ, 3D স্টুডিও ম্যাক্স। এখানে শুধুমাত্র ফ্ল্যাশ নামেরই কোনো ইয়া নাই। ওকে, আচ্ছা, এরপরে স্লাইডের টেক্সট বক্সে লেখার ক্ষেত্রে যে সুবিধা পাওয়া যায়, তোমার বক্সটি স্থানান্তর করা, বক্সটি ছোট বড় করা, সবই করা যায়, বক্সটি মুছে ফেলা। স্লাইডের টেক্সট বক্সে লেখার ক্ষেত্রে যে বক্স মুছে ফেলার কিছু নাই এখানে আসলে, মানে বক্স তো ওখানে নর্মালি থাকে না, টেক্সট বক্সে শুধু টেক্সটটাই ভিজিবল থাকে, ঠিক আছে?
বাট আমি চাইলে সেটাকে ডানে বামে মুভ করতে পারি, ছোটো বড় করতে পারি, সবই করতে পারি। বাট বক্সটা সেখানে এমনিতেও ভিজিবল থাকে না, ঠিক আছে? সো 1 আর 2 হচ্ছে আনসার। আচ্ছা, অথরিং সফটওয়্যার হলো ডিরেক্টর, অথরওয়্যার, ফ্ল্যাশ, সবগুলোই, এগুলো সবগুলোই। আচ্ছা, উদ্দীপকে কোনো মিডিয়ার বা গ্রাফিক্সের কথা বলা হয়েছে। বিজ্ঞাপন নির্মাণে এমন এক মিডিয়ার ব্যবহার করা হয় যাতে অডিও, ভিডিও, বর্ণগ্রাফিক্স প্রভৃতি সকল মিডিয়ার সম্পর্ক রয়েছে। অ্যানিমেশন, তাই না? বিভিন্ন তোমার এই যে অ্যাডের মধ্যে আমরা অ্যানিমেশন ইউজ করি, সেখানে এগুলো সব কিছুই থাকে। ওকে, সো আনসারটা হচ্ছে অ্যানিমেশন। আচ্ছা, দেন মিডিয়াটি স্থির হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, এনিথিং, এনিথিং। ওকে, আচ্ছা, সো তিনটাই পসিবল। বাইনারি কোড কি? মেশিন কোড। বেসিক্যালি আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেগুলো তো হিউম্যান রিডেবল অনেকটা, মানে যারা ডেভেলপার তারা খুব ইজিলি রিড করতে পারে, বাট কম্পিউটার সেটা রিড করতে পারে না। কম্পিউটারের জন্য কী করতে হয়, সেটাকে বাইনারিতে নিয়ে যেতে হয়, 0 1-এ। কারণ কম্পিউটার চেনে শুধু দুইটা জিনিস, একটা হচ্ছে হাই ভোল্টেজ, একটা হচ্ছে লো ভোল্টেজ, 0 and 1। এটা বাদে কিছুই চেনে, তাকে 0 1-এর ভাষায় সব কিছু বুঝাইতে হয়। সো 0 1 যেটা, এটাকে মেশিন কোড বলা হয়। ওকে, বাইনারি কোড কি? মেশিন কোড। পাইথনের চলকের ক্ষেত্রে কোনটি ঘোষণা করার প্রয়োজন নেই? পাইথন ডেটা টাইপকে সরাসরি তোমার লিখে দিতে হয় না। যেমন ধরো সিতে বা C++-এ কী করতে হয়, লিখে দিতে হয় যে আমি একটা ডেটা টাইপ বানাচ্ছি, ধরো হচ্ছে যে নেম, নেম একটা ডেটা টাইপ যার মধ্যে আমার নামের একটা নাম থাকবে, স্ট্রিং থাকবে। তো এটাকে আমার এক্সপ্লিসিটলি বলে দিতে হবে এটা হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে? বা ক্যারেক্টারের অ্যারে, সি এর জন্য ক্যারেক্টারের অ্যারে, এটা আমাকে মেনশন করে দিতে হবে। পাইথনে এসব করতে হয় না। পাইথনে তুমি শুধু ভ্যারিয়েবলটার নাম দিয়ে ওটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারো। পাইথন সবাইকে অবজেক্ট হিসাবে ট্রিট করে। ওকে, সো পাইথন আমার ডেটা টাইপ এক্সপ্লিসিটলি বলে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, তাহলে ডেটা টাইপ। আচ্ছা, পাইথনের ভাষায় বৈধ ভ্যারিয়েবল কোনটি? যে কোনো ভ্যারিয়েবলের ক্ষেত্রে তোমার এটা শুধুমাত্র লেটার এবং ওয়ার্ডের সমন্বয় হইতে পারবে, লেটার এবং নাম্বারের সমন্বয় হইতে পারবে, কিন্তু নাম্বার দিয়ে শুরু হইতে পারবে না। মাস্ট বি তাকে লেটার বা ওয়ার্ড দিয়ে শুরু হইতে হবে, আর নাম্বার মাঝখানে বা শেষে থাকতে পারবে। ওকে, আচ্ছা, সো কোনো স্পেশাল কিছু থাকতে পারবে না। দেখো এখানে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার আছে, এখানে স্পেশাল মানে হাইফেন আছে, আবার এখানে হচ্ছে স্পেস আছে। ভ্যারিয়েবলের নামের মধ্যে কোনো স্পেস থাকতে পারবে না, ঠিক আছে? সো বি নাম্বারটা কারেক্ট। হ্যাঁ, আন্ডারস্কোর কিন্তু থাকতে পারবে। ওকে, আন্ডারস্কোর থাকতে পারবে। এই যে এগুলো ব্যবহার করা যাবে না, স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা, ট্রু কোন ধরনের ডেটা টাইপ? ট্রু, ফলস, এগুলো হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ, ঠিক আছে? এগুলো হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ, মানে বুল বা বুলিয়ান আর কি, বুলিয়ানের শর্ট ফর্মে হচ্ছে বুল। আচ্ছা, ব্যবহারকারীর থেকে তথ্য ইনপুট নিতে কোন ফাংশনটি ব্যবহার করা হয়? বেসিক্যালি এটা মেবি পাইথনের জন্যই, আমি নট শিওর। যদি পাইথন হয় তাহলে ইনপুট নিতে হয়, ঠিক আছে? পাইথনের জন্য হচ্ছে ইনপুট। অন্যান্য ল্যাঙ্গুয়েজের ডিফারেন্ট, যেমন হচ্ছে তোমার C++ জন্য স্ক্যানএফ ইউজ, সি এর জন্য হচ্ছে স্ক্যানএফ ইউজ করা হয়, C++ জন্য সিইন ইউজ করা হয়, পাইথনের জন্য ইনপুট ইউজ করা হয়, ঠিক আছে? সেটা হচ্ছে কি বেসিক্যালি ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য। আচ্ছা, দেন পড়াশোনা খেয়াল করো, নিচের কোনটি পাইথন ভাষায় ভ্যারিয়েবলের সঠিক নাম? একটু আগে বলছিলাম আন্ডারস্কোর কিন্তু পসিবল, ঠিক আছে? বাট কোনো একটা নাম্বার দিয়ে কোনোটা শুরু হইতে পারবে না, তাহলে এ নাম্বার বাদ, বিতে স্পেশাল ক্যারেক্টার আছে বাদ, সি নাম্বার প্রিন্ট দেখে নর্মাল মনে হইতেছে বাট হবে না, কেন? প্রিন্ট হচ্ছে একটা স্পেশাল কিওয়ার্ড, ঠিক আছে? যেহেতু প্রিন্ট হচ্ছে একটা স্পেশাল কিওয়ার্ড, আমরা এটা দিতে পারবো না পাইথনে। প্রিন্ট দিয়ে বেসিক্যালি একটা ডাটা প্রদর্শন করা হয়, সো প্রিন্ট এখান থেকে বাদ। তাহলে আনসারটা কী হবে? শুধুমাত্র ন্যাশনাল আইডি। কনফিউজ হয় না, আন্ডারস্কোর স্পেশাল ক্যারেক্টারের মধ্যে পড়ে না, আন্ডারস্কোর দিয়ে তুমি ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারবে, এটা আমি শুরুতেই বলছিলাম, তখনই বলছিলাম, ঠিক আছে? আচ্ছা, দেন দেখো, প্রোগ্রামিং ভাষা মেশিন কোড পরের নির্দেশে যায়। এখানে বেসিক্যালি ইন্টারপ্রেটার ইউজ করা হয়। সে কি করে, এটাকে তোমার মানে মেশিন কোডে কনভার্সনের কাজটা করে ফেলে। ওকে, আচ্ছা, এখানে সব কিছুই আসলে হয়, ঠিক আছে? লিঙ্কার, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার সবগুলোই আমাদের কিন্তু এর মাঝখানে ইন্টারমিডিয়েট একটা স্টেপ, বাট এগুলো একসাথে হয় না দেখে এখানে লেখা রাখছে হচ্ছে ইন্টারপ্রেটার, ঠিক আছে? বাট মেইনলি আমাদের কি লাগে, তোমার এই যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে লেখাগুলো সেগুলো মেশিন কোডে কনভার্ট করার জন্য কয়েকটা স্টেপ আছে, কয়েকটা স্টেপ। ওকে, সো এই কারণে এখানে বলেছে ইন্টারপ্রেটার। ওকে, সো এইটাই অ্যান্সার আর কি। আচ্ছা, পরের প্রশ্নটা খেয়াল করো, প্রিন্টের সাহায্যে বার্তা কোথায় পাঠানো হয়? ইনপুট মান, ইনপুট ডিভাইসে, ইনপুট মান আউটপুট ডিভাইসে। ইনপুট মানটা আমরা আউটপুট ডিভাইসে পাঠাই, যেটাতে আমরা আউটপুট ডিভাইস মানে বুঝছো, যেটা হচ্ছে আমাদেরকে ভিজুয়ালি সব কিছু আউটপুট দিচ্ছে, তো সেখানে আমরা ডেটা পাঠাচ্ছি, মানে ইনপুটটা আমরা আউটপুটে দিচ্ছি, তার মানে ইনপুট মান আউটপুট ডিভাইসে। আচ্ছা, প্রোগ্রামে ভ্যারিয়েবলের মান কতবার পরিবর্তন করা সম্ভব? আনলিমিটেড, তোমার ইচ্ছা, ঠিক আছে? ভ্যারিয়েবলের মান তুমি কিছু স্পেশাল কেস আছে, স্পেশাল ভ্যারিয়েবল আছে যাদেরকে তুমি একবার ডিক্লেয়ার করলে আর চেঞ্জ করা যায় না, স্ট্যাটিক ভ্যারিয়েবল, বাট এটা নর্মাল কেসে হয় না। নর্মাল কেসে তুমি চাইলে তার ভ্যালু যতবার ইচ্ছা চেঞ্জ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে
টেক্সট বা অক্ষর জমা রাখা হয় কোন ডেটা টাইপের ভ্যারিয়েবলের মধ্যে? একটু আগে বলছিলাম স্ট্রিং, তাই না? স্ট্রিং এর মধ্যে। তো str হচ্ছে তোমার স্ট্রিং এর সেই শর্ট ফর্মটা, পাইথনের জন্য সেটা ইউজ করা হয় আর কি, str অবজেক্ট। আচ্ছা, সত্য মিথ্যা ধরনের তথ্য জমা রাখা হয় কোন ডেটা টাইপের মধ্যে? বুলিয়ানের মধ্যে, তাই না? আমরা সেখানে ট্রু অর ফলস ডেটা টাইপ রাখতে পারি, ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস। এজ ইকুয়াল টু 25, প্রিন্ট এজ, প্রোগ্রামের আউটপুট কি হবে? 25 হবে, তাই না? এটা হচ্ছে পাইথনের বেসিক একটা প্রোগ্রাম। জাস্ট এজের মধ্যে 25 দিছো, সো তুমি এজকে প্রিন্ট করছো, সো 25ই পাবা তুমি। তুমি একটা ভ্যারিয়েবলকে প্রিন্ট করতেছো, ঠিক আছে? তো ভ্যারিয়েবলের মানটা আসবে। ভ্যারিয়েবলের নামকরণে কোন চিহ্নটি ব্যবহার করা যায়? প্রথম তিনটা বাদ আন্ডারস্কোর আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ইন্টিজার হিসাবে সরাসরি ডেটা ইনপুট নেওয়া সম্ভব। আচ্ছা, তোমার ডেটা যাই তুমি ইনপুট নিবা পাইথনে, সহজ কথা সেটা অবজেক্ট হিসাবেই আসবে, যাই ইনপুট দাও না কেন, স্ট্রিং হোক, ইন্টিজার হোক, ফ্লোট হোক, এনিথিং। তো সেটা চাইলে তুমি নিজের মতো করে কনভার্ট করে নিতে পারবা। সো ইনপুটটা দিয়ে হচ্ছে আমরা মানে ডেটাটা নিই, দেন সেটাকে আমরা এনফোর্স করি একটা স্পেসিফিক টাইপে যাওয়ার জন্য। তাহলে দেখো এটা হচ্ছে এটা, যে আমি ইনপুটটা নিলাম, দেন তাকে এনফোর্স করলাম ইন্টিজার হওয়ার জন্য, ঠিক আছে? ইন্টিজার ফাংশনের মধ্যে তাকে আমি ঢুকিয়ে দিলাম। তাহলে আমার যে ইনপুট ডেটাটা আসবে তাকে এনফোর্স করা হয়েছে ইন্টিজার হওয়ার জন্য, ঠিক আছে? বাট পাইথন সব কিছুকে অবজেক্ট হিসাবে ইনপুট নেয়। আচ্ছা, সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ শেষে কোন চিহ্ন ইউজ করতে হয়? সেমিকোলন ইউজ করতে হয়। ওকে, সি না, বেশিরভাগ ল্যাঙ্গুয়েজে ইউজ করতে হয়, পাইথনে ইউজ করতে হয় না। আচ্ছা, নিচের কোনটি ডেটা টাইপ নয়? ইন্টিজার একটা ডেটা টাইপ, ফ্লোট একটা ডেটা টাইপ, বুলিয়ান একটা ডেটা টাইপ, ফর এটা একটা কিওয়ার্ড, এটা হচ্ছে লুপের জন্য ইউজ করা হয়, ঠিক আছে? ফর লুপ, হোয়াইল লুপ। সো এটা কি একটা ডেটা টাইপ না, এটা লুপিং এর জন্য ইউজ করা হয়। দেন ভ্যারিয়েবলের নামকরণে দুটি শব্দের মধ্যে কোনটি থাকা যাবে না? আন্ডারস্কোর থাকতে পারবে, সংখ্যাও থাকতে পারবে, টেক্সটও থাকতে পারবে, ফাঁকা স্পেস থাকতে পারবে না, কারণ ভ্যারিয়েবলের নাম একটা ওয়ার্ডেই হইতে হবে। সো একটা ওয়ার্ডের মধ্যে কখনো স্পেস থাকে না, তুমি তাকে তার মধ্যে যা ইচ্ছা করো, আন্ডারস্কোর দাও, সংখ্যা দাও, যা ইচ্ছা করো, সংখ্যা দিয়ে শুরু করতে পারবে না, বাট তার মধ্যে কোনো ফাঁকা স্পেস থাকতে পারবে না। এটা আমরা দেখে আসছি অলরেডি কয়েকবার, না? আচ্ছা, পাইথন ভাষায় সঠিক ভ্যারিয়েবল কোনটি? st নেম, একটাও না। এখানে স্পেশাল ক্যারেক্টার, ওখানে স্পেস, ওখানে আবার হাইফেন্স, একটা এখানে কারেক্ট না, ঠিক আছে? আচ্ছা, কোনটি কম্প্যারিজন অপারেটর? ডাবল ইকুয়াল। ইকুয়াল হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যখন তুমি একটা ভ্যালুকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবা তখন তুমি ইকুয়াল ইউজ করবা, বাট তুমি যখন দুইটা ভ্যালুকে কম্পেয়ার করবা তখন তুমি ডাবল ইকুয়াল ইউজ করবা, ঠিক আছে? এটা হচ্ছে কম্প্যারিজন, সেই দুইটাকে মানে দুই পাশে যে এই ডাবল ইকুয়ালের দুই পাশে যে দুইটা জিনিস আছে সেই দুটোর মধ্যে কম্পেয়ার করে তারা কি ইকুয়াল নাকি না, ঠিক আছে? প্লাস ইকুয়াল হচ্ছে আরেকটা অপারেটর টাইপ, মানে বেসিক্যালি তোমার ডানে যেটা থাকবে সেটা হচ্ছে বামেরটার সাথে যোগ হয়ে বামেরটার মধ্যে স্টোর হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা স্পেশাল, মানে বেসিক্যালি হচ্ছে কি, এটা একটু দেখতে অদ্ভুত লাগতে পারে, জিনিসটা হচ্ছে খুব সহজ। এ সমান সমান ধরো হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে? এইটার শর্ট ফর্ম হচ্ছে এটা, তুমি চাইলে লিখতে পারো এ প্লাস ইকুয়াল বি। এতে হবে কি, এ এর মধ্যে এ আর বি যোগ হয়ে ঢুকে যাবে, যেটা তুমি এখানে করতেছিলা। তো ওইটারই একটা শর্ট ফর্ম হচ্ছে এইটা, ওকে? আচ্ছা, আর এটা হচ্ছে মডিউলো অপারেটর, এটা দিয়ে আমরা মডিউলো মান বের করতে পারি, মানে ভাগশেষ বের করতে পারি। একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগশেষ হবে সেটা আমরা এই মডিউলো দিয়ে বের করে ফেলতে পারি, ঠিক আছে? আচ্ছা, দেন ফর আই ইন রেঞ্জ 151 প্রিন্ট আই, প্রোগ্রামটির সর্বশেষ আউটপুট কোনটি হবে? প্রোগ্রামের সর্বশেষ আউটপুট হবে হচ্ছে 4। দেখো বেসিক্যালি এটা কি ইন্ডিকেট করে, 1 থেকে শুরু হবে, 5 পর্যন্ত যাবে, কিন্তু 5 সে যাবে না, 5-এর আগ পর্যন্ত সে যাবে। আর তার স্টেপ সাইজ হবে হচ্ছে 1। স্টেপ সাইজ 1 মানে কি, তুমি যেটা থেকে শুরু করছো না, তারপরে সে প্রতি ঘর কত করে আগাবে, 1 করে আগাবে। সো শুরু হবে 1 দিয়ে, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর যখন 5 হবে সাথে সাথে সে ব্রেক করে ফেলবে, 5-এ সে যাবে না। স্টার্টিং এরটাতে সে যাবে, স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত যাবে, বাট এন্ডিংকে সে টাচ করবে না, বুঝা গেছে? তো লাস্ট আউটপুট হবে হচ্ছে 4। আচ্ছা, এটা আমাদের আউটপুট আসবে 1 2 3 4, ক্লিয়ার? ওকে, পাইথন প্রোগ্রামে অন্যথায় অর্থে কোনটি ব্যবহৃত হয়? অন্যথায় মানে কি, এলস, তাই না? ইফ আমরা বলি না, ইফ দিস দেন ওকে, অর এলস দে, এটা মানে এটা হচ্ছে মানে কন্ডিশনাল স্টেটমেন্ট আর কি, যে এইটা হইলে ওইটা করো অথবা অন্যটা হইলে ওইটা করো, সেটা ইফ দিয়ে আমরা শুরু করি কন্ডিশনাল স্টেটমেন্ট। বাট পাইথনে কি আছে, পাইথনে হচ্ছে যে আমরা ইফের পরে ইউজ করেছি এলিফ, এলিফ, ঠিক আছে? এলিফ, পাইথনের পর আমরা ইফ, দেন হচ্ছে এলিফ, আর একদম লাস্টে গিয়ে এলস, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমাদের লাস্ট আনসার কি হবে, অন্যথায়, মানে যদি আমরা অন্য একটা অপশনে চলে যাই তাহলে হচ্ছে সরাসরি এলস। আচ্ছা, এই যে দেখো, ইফ এটা আর এলস হচ্ছে এটা, ঠিক আছে?
আচ্ছা, মডিউলো অপারেটর কোনটা? একটু আগে বলছিলাম তাই না? এই যে আমরা এখানে দেখে আসছিলাম। তো মডিউলো অপারেটর হচ্ছে এটা দিয়ে আমরা চাইলে কি করতে পারি, মডিউলো বের করে ফেলতে পারি, মানে ভাগশেষ বের করে ফেলতে পারি। কম্পিউটার শুধু বুঝতে পারে 0 1 এবং বাইনারি ডিজিট, এই দুটো সেম জিনিস, ঠিক আছে, 2 আর 3। কম্পিউটার কোনো মানুষের ভাষা বুঝতে পারে না। আচ্ছা, পাইথন ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে যোগ করা যায়, ওকে, ভাগশেষ নির্ণয় করা যায়, হ্যাঁ, ছোট বড় তুলনা করা যায়। গাণিতিক অপারেটর দিয়ে ছোট বড় তুলনা করা যায় না, ঠিক আছে। তোমার ছোট বড় তুলনা করতে হয় যে গ্রেটার দেন, ইকুয়াল, এইসব সাইন দিয়ে, ঠিক আছে, এইসব সাইন দিয়ে। তাহলে এইসব আমি করতে পারবো না। তাহলে আমার লাগবে হচ্ছে জাস্ট আমি যোগ করতে পারবো আর ভাগশেষ নির্ণয় করতে পারবো। ওই যে গাণিতিক অপারেটর মডিউলো, ওইটা দিয়ে আমরা ভাগশেষ নির্ণয় করতে পারবো। ওকে, এরপরে দেখো, ইফ স্টেটমেন্টে ব্যবহৃত শর্ত হতে পারে রিলেশনাল এক্সপ্রেশন, লজিক্যাল এক্সপ্রেশন, কম্প্যারিজন এক্সপ্রেশন, ডাজন্ট ম্যাটার। আমার ইফের মধ্যে জাস্ট একটা স্টেটমেন্ট থাকবে, ওই স্টেটমেন্টের আউটপুটের উপর বেস করে আমি ডিসিশন নিব। তো সেটা যে কোনো কিছু হতে পারে, রিলেশনাল হতে পারে, মানে আমি দুইটার মধ্যে রিলেশন করে চেক করতেছি, মানে এদের মধ্যে রিলেশনটা কি, যদি বড় হয় বড়, ছোট হলে ছোট, মানে আমি একটা আউটপুটটা পাবো যে এদের রিলেশনটার উপর একটা কমেন্ট করে সেই স্টেটমেন্ট যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। সো আমি তিনটাই এখানে আমরা আনসার হিসেবে পাবো। আচ্ছা, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট হলো ফর কন্টিনিউ, হ্যাঁ, লুপের মধ্যে এলসের কোনো কাজ নেই, ঠিক আছে। এলস আমরা লুপের ভিতরে আমাদের নিজেদের কাজে ইউজ করতে পারি, বাট লুপের নিজের স্ট্রাকচারের সাথে এলসের কোনো সম্পর্ক নেই। কন্টিনিউ, হ্যাঁ, এটা লুপের স্ট্রাকচারের মধ্যে পড়ে, মানে তোমরা যারা লুপ নিয়ে কাজ করছো তারা আগে জানো, বা লুপ টুপ বা প্রোগ্রাম যদি চালাই দেখো তাহলে জানো কন্টিনিউ ইউজ করা হয় একটা লুপের এক্সিকিউশনকে স্কিপ করার জন্য, ঠিক আছে। যখন একটা লুপ বারবার রান করতেছে, কোনো একটা পয়েন্টে যদি কন্টিনিউ থাকে তাহলে সে কি করবে, ওই কন্টিনিউ দেখা মাত্র ওইবারের রানটা সে স্কিপ করবে এবং পরবর্তী রান শুরু করবে, বুঝা গেছে। তো কন্টিনিউ লুপেরই একটা মানে কিওয়ার্ড আর কি, লুপেরই একটা কাজে লাগে। আচ্ছা, কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করার জন্য প্রয়োজন ফর লুপ, হোয়াইল লুপ। এলিফের সাথে আবার এটার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। ও না, সরি, এলিফ, মানে এলিফ তো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, হ্যাঁ, এখানেও সেম কাহিনী আছে, এটা তো পসিবল। আমি সি নিয়ে বসেছিলাম। এলিফ হচ্ছে পাইথনে ইউজ করি, একটু আগে দেখছিলাম, তো পাইথনে আছে, যেহেতু এলিফটা মানে এক্সিস্ট করে তার মানে কাজ করবে। এখানেও কাহিনী সেম, এলিফের মধ্যে যদি কোথাও তোমার কন্টিনিউ লেখা থাকে সে ওইটাকে স্কিপ করে চলে যাবে, বুঝা গেছে, সে ওটাকে কী করবে, স্কিপ করে চলে যাবে, দ্যাটস ইট। কন্টিনিউর কাজই হচ্ছে এটা, যেই পজিশনে আসো তুমি ওটাকে স্কিপ করে নতুনটার কাজ শুরু করো, ওকে। তো লুপের মধ্যেও থাকবে, আর যদি এলিফ হয় তাহলেও থাকবে, মানে এলিফ কিওয়ার্ডটা এক্সিস্ট করে পাইথনে, সি বা সি প্লাস প্লাসে কিন্তু এটা নাই। আচ্ছা, নিচের উদ্দীপকটি পড়ো এবং 45-46 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে যে কয়টি ডেটা টাইপ ব্যবহৃত হয়েছে, তোমার প্রথমটা হচ্ছে যে ইন্টিজার, দ্বিতীয়টা হচ্ছে ফ্লোট, বুঝাই যাচ্ছে। সো দ্যাটস ইট, ইন্টিজার এবং ফ্লোট। সো 1 আর 2 হচ্ছে আমাদের আনসার, মানে বুঝলি তো, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বার, ঠিক আছে। ওকে, প্রোগ্রামটির আউটপুট কত হবে? আচ্ছা, প্রোগ্রামটির আউটপুট দেখো, তুমি যখন এই দুটোকে যোগ করছো, ঠিক আছে, তখন তোমার যোগফল কত আসবে? তোমার যোগফল আসবে হচ্ছে 30.6, কিন্তু তুমি কি ইন্টিজারে কনভার্ট করে ফেলছো, সে কি করে পরের অংশ বাদ দিয়ে দিবে, ঠিক আছে, সে ট্রাঙ্কেট করে ফেলে, তাহলে তোমার আনসার আসবে হচ্ছে 30, ঠিক আছে। যে আনসার আসবে হচ্ছে 30, তোমাদের মাথায় আসতে পারে 30.6 মানে তো আমরা নর্মালি 31 লেখার কথা ম্যাথের নিয়ম অনুযায়ী, তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ম্যাথের নিয়ম তো সরাসরি মানবে না, তার কথা হচ্ছে ট্রাঙ্কেট করে ফেলবে, এটাকে ইন্টিজারে কনভার্ট করার জন্য যা করা লাগে এই অংশ বাদ দিয়ে দিতে হবে, সে বাদ দিয়ে দিবে, শেষ, 30 হচ্ছে আমাদের আনসার। ওকে, উদ্দীপকের প্রোগ্রামটির আউটপুট কত হবে? খেয়াল করো, সেম কাহিনী, তোমাদের জানার কথা তাই না, লুপের স্ট্রাকচার। দেখো, সে 1 থেকে শুরু হচ্ছে 11 পর্যন্ত যাবে, 11 কিন্তু সে টাচ করবে না, আর তার স্টেপ সাইজ কত? 3, তার মানে 1, এরপর 4, এরপর 7, এরপর 10, শেষ। এটাই হবে আমাদের কি, মানে লুপের কাজটা। এখন আসি, লুপের ভিতরে হচ্ছে কি, সাম, সামের মধ্যে কত ছিল? 1, ইনিশিয়ালি 1 ছিল, এবার 1 এর মধ্যে আমি আই যোগ করতেছি, এবার খেয়াল করো, প্রত্যেকবার আই যোগ করতেছি, তো প্রথমবার আই এর ভ্যালু হচ্ছে 1, ওকে, দেন এটা হচ্ছে আমার নতুন সাম, তারপরে আসলাম, এবার আয়ের ভ্যালু হচ্ছে 4, তাহলে এটার সাথে 4 যোগ হবে, ওকে, শেষ। এবার আবার আসলাম, এবার যোগ হবে 7, এরপর আসলাম, এরপর যোগ হবে 10, তাহলে টোটাল কত হলো? 17, 21, 22, 23, তাহলে 23 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, বেসিক লুপ স্ট্রাকচার, মানে কঠিন কিছু না, সিম্পলি জাস্ট তোমার ভ্যালুগুলো বসাও। আয়ের ভ্যালু কি? আই হচ্ছে এই রেঞ্জ থেকে আয়ের ভ্যালুগুলো বের হচ্ছে, কি কি বের হচ্ছে? 1, 4, 7, 10, তার মানে সামের মধ্যে একবার 1 যোগ করবা, তারপর 4 যোগ করবা, তারপর 7 যোগ করবা, তারপর 10 যোগ করবা, এবং সেটাই সামের মধ্যে রেখে দিবা, ঠিক আছে। তো এটা কিন্তু এইভাবেও থাকতে পারতো, ওই যে তোমাদেরকে অলরেডি শিখে আসছিলাম, এটা কিন্তু সাম প্লাস ইকুয়াল আই হিসেবেও থাকতে পারতো, বুঝা গেছে, সাম প্লাস ইকুয়াল আই হিসেবেও থাকতে পারতো, এটাও ঘুরে ফিরে সেম কাহিনী, সামের মধ্যে আইটাকে অ্যাড করে দাও, সামের মধ্যে আইটাকে অ্যাড করে দাও, দ্যাটস ইট। আচ্ছা, দেন উদ্দীপকের প্রোগ্রামটিতে রেঞ্জ ফাংশনের মানের কোনো আচ্ছা,
ও এই উদ্দীপকের জন্যই বলছে। উদ্দীপকের প্রোগ্রামটিতে রেঞ্জ ফাংশনের মানের কোন পরিবর্তনের জন্য আউটপুট 13 হবে। চিন্তা করে দেখো, তোমাকে নিয়ে মানে এগুলো নিয়ে কাজ করতে হবে, মানে সবগুলো ইন্ডিভিজুয়ালি করে দেখতে হবে। তুমি যদি এটা করো তাহলে তোমার আই এর ভ্যালু কী হবে, 2 থেকে শুরু হবে অ্যান্ড স্টেপ সাইজ 2, তাহলে 2 4 6 8 তারপর 10, আর যাবে না, তাই না? এখন এগুলো যোগ করতে গেলে আউটপুট তো মানে 13 পার করে চলে যাওয়ার কথা, 10 আর 8 যোগ করলে তো 18 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না, এটা বাদ। তাহলে পরেরটা আসি, এখানে 1 তারপরে কত 3 স্টেপ সাইজে 10 পর্যন্ত যাবো, তার মানে 4, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 10, কিন্তু 10-এ কি যাইতে পারবো? 10-এ কিন্তু আমরা যাইতে পারবো না, আমি আগেই বলছি এটা এক্সক্লুড করা হয়, এটা আগ পর্যন্ত যাওয়া হয়। তাহলে হচ্ছে 1 4 7। আচ্ছা, সামের ভ্যালু কত ছিল? সামের ভ্যালু ছিল 1। ওকে, তাহলে 1 এর মধ্যে আমরা 1 যোগ করব প্রথমে, তারপরে 4 যোগ করব, তারপরে 7 যোগ করব, তাহলে হয় কত? 4 7 11 12 13, তার মানে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, দ্যাটস ইট, জাস্ট একটু ক্যালকুলেশন করে বের করতে হবে এই। আচ্ছা, দেন পরের প্রশ্নটা খেয়াল করো, m ইজ ইকুয়াল টু 5 মডিউলো 3। তো 5 মডিউলো 3 মানে কি মনে আছে তো? বলছিলাম 5কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত হবে? ওই ভাগশেষটা এখন m এর মধ্যে আছে, তাহলে কত আসবে? m এর ভ্যালু আসবে 2, তাই না? কারণ 5কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 2। আচ্ছা, তো ওরা বলছে while m is less than 5, তো m তো অবশ্যই less than 5 আছে। ওকে, প্রিন্ট আইসিটি, আর m এর ভ্যালু এক এক করে বাড়াও। তাহলে দেখো, যখন m এর ভ্যালু 2 তখন আমরা কি প্রিন্ট করবো? আইসিটি প্রিন্ট করবো। আচ্ছা, এরপরে m এর ভ্যালু কত হবে? 1 বেড়ে যাবে, 1 বেড়ে কত হবে? 3 হবে। তাহলে স্টিল যেহেতু m এর ভ্যালু 3 এবং সেটা 5 এর থেকে ছোট, তাহলে সে আবার আসবে লুপের মধ্যে, এসে আবার আইসিটি প্রিন্ট করবে। আচ্ছা, এরপরে আবার m এর ভ্যালু 1 বাড়লো, বেড়ে কত হলো? 4 হলো। 4 স্টিল 5 এর থেকে ছোট, তো তাহলে সে আবার আসবে, এসে আবার আইসিটি প্রিন্ট করবে। ওকে, দেন আবার 1 বাড়বে, 1 বেড়ে কত হবে? 5। এরপর আবার এখানে সে আসলো, এসে দেখলো কি m এর ভ্যালু 5 এর থেকে ছোট না, 5 এর সমান হয়ে গেছে। এটা কিন্তু স্ট্রিক্টলি ছোট হইতে হবে, লেস দ্যান। তো যেহেতু ছোট না, তাহলে আর কি হবে না? প্রিন্ট হবে না। তাহলে টোটাল কয়বার প্রিন্ট হলো? 3 বার প্রিন্ট হলো। ওকে, তাহলে আমাদের আনসার কি আসবে? 3 আসবে। এরপরে খেয়াল করো, m ইজ ইকুয়াল টু m প্লাস 1 এর পরিবর্তে m ইজ ইকুয়াল টু m প্লাস 2 স্টেটমেন্ট ব্যবহার করলে আইসিটি লেখাটি কতবার দেখবে? তো দেখো, m এর ভ্যালু শুরুতে 2, 2 এর জন্য তো একবার প্রিন্ট হবে। এরপরে 2 যোগ 2 কত আসলো? 4, তো 4 এর জন্য স্টিল ভ্যালিড, তাহলে আরেকবার প্রিন্ট হবে 2 বার। এরপরে আবার m এর ভ্যালু 2 বাড়লো, 2 4 তারপর 6, এবার 6 এর জন্য কি আর প্রিন্ট হবে? 6 এর জন্য কিন্তু আর প্রিন্ট হবে না, কারণ এটা 5 এর থেকে ছোট না। তার মানে এই লাস্টের প্রিন্টটা আর হইতো না। ওকে, তার মানে কয়বার প্রিন্ট হইতো? জাস্ট সিম্পলি 2 বার প্রিন্ট হইতো, জাস্ট সিম্পলি এই যে 2 বার প্রিন্ট হইতো। ওকে, দ্যাটস ইট। সো মানে খুব সহজ কথা, বইয়ের বেসিক আইডিয়া থাকতে হবে, বইটা রিডিং পড়তে হবে। বইটা ছোট আছে, রিডিং পড়া ছাড়া কোনো উপায় নেই, কারণ বইয়ের ছোটো ছোটো কিওয়ার্ডগুলো আসলে মিস করে ফেলবা না হলে। মানে হোক সেটা হচ্ছে থিওরি টাইপ প্রশ্ন, হোক সেটা তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড, বেসিক জিনিসগুলো তোমার জানতে হবে। আর যদি পসিবল হয়, সবার জন্য হয়তো অনেক ক্ষেত্রে পসিবল না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা নিয়ে তুমি যদি 10 দিন বা 15 দিন বসে থাকো, তাহলে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেকটুকুই আয়ত্ত করে ফেলতে পারো খুব ইজিলি। তখন এগুলো জাস্ট পানি ভাত মনে হবে, ঠিক আছে? এইসব রেঞ্জ, ফর্মুলা, মানে ফর, হোয়াইল, এগুলো সব ইজি। লুপ বলো, কন্ডিশনাল স্টেটমেন্ট বলো, সুইচ কেস, এনিথিং, সব কিছু কিন্তু খুবই ইজি। ওকে, সো এটাই ছিল আমাদের এসেটের সলভ ক্লাসটা। ওকে, সো আমরা আমাদের বিসের সলভ ক্লাসটা শুরু করি। এখানে কি বলছে দেখো, আমরা অন্তত কয়টি মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করতে পারি? টোটাল 3টা। ওকে, এখানে তোমার দেয়া থাকবে 3টা, কই গেল? এই যে বর্ণচিত্র এবং সাউন্ড। ওকে, বর্ণচিত্র এবং সাউন্ড, এটা দিয়ে আমরা কি করতে পারি? নিজেদেরকে প্রকাশ করতে পারি। মাল্টিমিডিয়ার একটা বেসিক উপকরণ। তো টোটাল হচ্ছে 3টা। আচ্ছা, এরপর দেখো, আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি? আমাদের সিনেমা, তাই না? মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি? সিনেমা। একদম সরাসরি বই থেকে করা প্রশ্ন। আচ্ছা, শুরুতে কম্পিউটারে শুধুমাত্র কোন মিডিয়া ব্যবহৃত হতো? বর্ণ, জাস্ট টেক্সট, জাস্ট টেক্সট বেসড। ওকে, সো জাস্ট বর্ণ। আচ্ছা, দেন নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? মাল্টিমিডিয়া সফটওয়্যার কোনটা? এমএস পাওয়ার পয়েন্ট, এমএস পাওয়ার পয়েন্ট। ওকে, কারণ সেখানে তুমি অনেক কিছু ইউজ করতে পারবা, ভিডিও টিডিও অনেক কিছু তোমাদের মাথায় আসতে পারে। এক্সেল ওয়ার্ড এগুলো না, না এগুলো না, এখানে তুমি ওয়ার্ডের টেক্সট নিয়ে, মানে বাকিগুলো হচ্ছে টেক্সট, মানে টেক্সট বেসড আর কি। বাট পাওয়ার পয়েন্টে সব কিছুই করা যায়, তুমি যে কোনো কিছু অ্যাড করতে পারবা সেখানে। মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কোনটিতে? বিদ্যালয়ের ফলাফল আমাদের মাল্টিমিডিয়া লাগে না, বাজারের হিসাবেও লাগে না, ক্রিকেট খেলার রানের হিসাব করতেও লাগে না। ঠিক আছে, ক্রিকেট খেলা দেখাতে লাগে, অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে লাগে। হ্যাঁ, অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে আমাদের মাল্টিমিডিয়া লাগে। আচ্ছা, দেন দেখো, খেয়াল করো, প্রেজেন্টেশনের খসড়াকে বলা হয় কি? স্লাইড লেআউট। প্রেজেন্টেশনের খসড়াকে বলা হয় স্লাইড লেআউট। ওকে, দ্যাটস ইট। আচ্ছা,
এর মানে আর ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা যে ধরো মানে 20 পেজের একটা প্রেজেন্টেশন, সেটাকে তুমি হচ্ছে 4 পার্টে ভাগ করে ফেলছো। ইন্ডিভিজুয়াল যে পার্টগুলো সেগুলোকে বলা হবে হ্যান্ড আউটস। ওকে, আচ্ছা, সো সাবধান, স্লাইড লেআউট আর হ্যান্ড আউট কিন্তু সেম জিনিস না, ডিফারেন্ট। এমএস পাওয়ার পয়েন্ট 2007 প্রোগ্রামে ব্যবহার করে প্রেজেন্টেশনের নতুন স্লাইড যুক্ত করার কমান্ড হলো Ctrl+M। বইতে সব কিছু কিন্তু তোমার এই যে পাওয়ার পয়েন্ট 7 এর রেসপেক্টেই দেওয়া আছে। ওকে, আচ্ছা, প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি উপস্থাপন করার জন্য কিবোর্ডের কোন ফাংশন চাপতে হয়? কিবোর্ডের F5 চাপতে হয়, তাই না? F5 চাপ দিলে আমাদের প্রেজেন্টেশন স্লাইড শোটা শুরু হয়ে যাবে। আচ্ছা, এরপরে খেয়াল করো, ব্লাইন্ডস, ফ্লাই ইন, ডায়মন্ড, এগুলো কিসের উদাহরণ? কাস্টম অ্যানিমেশনের উদাহরণ এগুলো। তোমরা অ্যানিমেশনের ইয়াটা দেখলে মানে মাল্টিমিডিয়া গ্রাফিক্সের চ্যাপ্টারে খুব সুন্দরভাবে দেওয়া আছে এগুলো। মানে খুব আহামরি ডিটেলসও দেয় না, বাট সব কিছু একটু একটু নলেজ দেওয়া আছে। তো পরীক্ষাতে আসলে আসে ওখান থেকেই, কিছু করার নেই। নতুন স্লাইডে থাকে ক্লিক টু অ্যাড টাইটেল, হ্যাঁ থাকে। ক্লিক টু অ্যাড সাবটাইটেল, ক্লিক টু না, এসব থাকে না। তুমি যারা স্লাইড ওপেন করছো তারা পাইছো। বাট হ্যাঁ, মজার বিষয় হচ্ছে যে ব্ল্যাঙ্ক সাইডও কিন্তু ওপেন করা যায়, সেখানে কিছুই থাকে না। ঠিক আছে? আচ্ছা, পাওয়ার পয়েন্টের স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য কোন কি চাপতে হয়? মোস্ট অফ দ্য টাইম আমাদের যদি কোনো কিছুতে আমাদের ফুল স্ক্রিন হয়ে যায়, আমাদের বাইরে যেতে আমাদের স্কেপ বাটনটাই চাপতে হয়, একদম কর্নার একটা। ওকে, সো স্কেপ। মাল্টিমিডিয়ার বৈশিষ্ট্য 9 কোনটি? কি কি আছে? ডিজিটাল যন্ত্রের সাহায্যে ধারণ করা, মঞ্চে উপস্থাপিত হতে পারা, সরাসরি সম্প্রচার, অ্যানালগ ওয়ার্ডটা দেখলে আসলে বুঝে যাওয়ার কথা, মানে এটাই আনসার হবে, তাই না? অ্যানালগ যন্ত্রের সাহায্যে ধারণ করা যায়। কোথায় মাল্টিমিডিয়া আর কোথায় অ্যানালগ যন্ত্র? আচ্ছা, টেক্সট সাউন্ড ভিডিও মিলে কি হয়? মাল্টিমিডিয়া, তাই না? টেক্সট সাউন্ড ভিডিও। আচ্ছা, মাল্টিমিডিয়ার প্রয়োগ হিসাবের কাজকে সহজ করেছে। হিসাবের সাথে মাল্টিমিডিয়ার আসলে কোনো সম্পর্ক নাই, তাই না? মানে এটা তো আমরা নর্মালি করতে পারি, মাল্টিমিডিয়ার কি দরকার? মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করছে, হ্যাঁ এটা ইজিয়ার। বর্ণ বা টেক্সটের প্রকাশকে আকর্ষণীয় করছে, হ্যাঁ। সো 2 আর 3 হচ্ছে কারেক্ট আনসার। এরপরে অ্যানিমেশনের বৈশিষ্ট্য নয়, বৈশিষ্ট্য নয় বলছে, চলমান কিন্তু তার বৈশিষ্ট্য, ঠিক আছে? স্থির, এটাও তার বৈশিষ্ট্য। একক মিডিয়া তার কোনো বৈশিষ্ট্য না, এটা হচ্ছে মাল্টিপল মিডিয়া থাকতে হয় সেখানে। আচ্ছা, স্লাইড ট্রানজিশন নমুনা কোন মেনুতে পাওয়া যায়? স্লাইড ট্রানজিশন নমুনা তোমার অ্যানিমেশনসের মেনুতে পাওয়া যায়। ওখানে তুমি দেখবে স্লাইড ট্রানজিশন অনেকগুলো আছে, সবচেয়ে ফেমাস হচ্ছে মর্ফটা ইউজ করা হয় আর কি। ঠিক আছে? মাননীয় শিক্ষামন্ত্রী মাদ্রাসা বোর্ডে আগমন করলে বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বোর্ডের সকল কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন। এতে মন্ত্রী মহোদয় মাদ্রাসা বোর্ড সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের ব্যবহৃত প্রোগ্রামগুলি পাওয়ার পয়েন্ট, তাই না? এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় আর কি, পাওয়ার পয়েন্ট। যে কোনো জায়গায় তোমাদের পাওয়ার পয়েন্টটাই মেইনলি ইউজ করা হয় কিসের জন্য? স্লাইড শো বা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, তাই না? আচ্ছা, এরপরে উদ্দীপকের প্রযুক্তিটি শিক্ষাক্ষেত্রে ব্যবহারের ফলে শিক্ষাক্ষেত্রে ব্যবহার হলে শিক্ষার্থীরা সহজে বিষয়টি বুঝতে পারবে, হ্যাঁ স্বাভাবিক। শ্রেণীকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি কমে যাবে না, বেড়ে যাওয়ার কথা, তাই না? শ্রেণীকক্ষ যদি খুবই ইন্টারেক্টিভ হয়, সুন্দর হয়, তাহলে সেখানে স্টুডেন্টের সংখ্যা বেড়ে যাওয়ার কথা। ওকে, আর শিক্ষকের পাঠদান মানসম্পন্ন হবে, হ্যাঁ। সো 1 আর 3 হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, কোনো ভাষার রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সহজে নির্দেশগুলো বুঝতে পারে। প্রোগ্রামিং ভাষা, কম্পিউটার আমাদের মুখের ভাষা তো বুঝতে পারে না, আমরা বিভিন্ন প্রোগ্রাম ডিজাইন করি কিভাবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। বাইনারি ডিজিট 0-1 পদ্ধতি ব্যবহার করে যে ভাষা লেখা হয় তাকে কি বলে? মেশিন ভাষা বা মেশিন কোড। ওকে, উচ্চ স্তরের ভাষা হচ্ছে তোমার আমার ভাষা, দেন আমরা সেটাকে প্রোগ্রামিং ভাষায় কনভার্ট করি, মানে প্রোগ্রামিং ভাষা হিসেবে লিখি। ওই প্রোগ্রামিং ভাষাকে কয়েকটা স্টেপ পার করতে 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 গিয়ে নিয়ে যাওয়া হয় কোথায়? মেশিন ভাষায়, 0-1-এ। কম্পিউটার শুধু বুঝতে পারে 0-1 এবং বাইনারি ভাষা, মানুষের ভাষা সে সরাসরি বুঝতে পারে না। ওকে, এরপর একটা উদ্দীপক দিয়ে রাখছে, দেখো একটা জাস্ট বেসিক ফর লুপ। উদ্দীপকের প্রোগ্রামটি আউটপুট কত হবে? কমন সেন্স দিয়ে বলো, ফর রেঞ্জ কীভাবে কাজ করে? এইটার থেকে আমার লুপ শুরু হবে, শেষ হবে হচ্ছে এইটাতে। বাট সাবধান, লুপ কিন্তু কখনো লাস্টটাকে টাচ করে না। 1 থেকে শুরু হবে, বাট সে 11 পর্যন্ত যাবে, বাট 11তে সে যাবে না, 11-র আগেই সে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ইমিডিয়েট আগে। আর এটা হচ্ছে স্টেপ সাইজ। স্টেপ সাইজ মানে কি? যেখান থেকে শুরু হয়েছে কত পর পর আমি সামনে যাব। সো শুরু হয়েছে 1 দিয়ে, তারপরেরটা হবে হচ্ছে 1 + 3 4, তারপরটা হবে 4 + 3 7, তারপরটা হবে 7 + 3 10। দ্যাটস ইট, আর যাবে না। ঠিক আছে? আচ্ছা, কারণ তার রেঞ্জই হচ্ছে 11 পর্যন্ত। এখন বলছো দেখো, সামের মধ্যে ছিল কত? সামের মধ্যে ছিল হচ্ছে 1। আর প্রত্যেকবার আমি সামের মধ্যে আইকে অ্যাড করতেছি, আর আমার আয়ের ভ্যালুগুলো কি? এগুলো হচ্ছে আমার আয়ের ভ্যালু, তাই না? আয়ের ভ্যালু 1 ছিল, 4 ছিল, 7 ছিল, 10 ছিল। তাহলে প্রথমবার সামের মধ্যে 1 আছে। এরপরে আমি তার মধ্যে কি যোগ করলাম? আয়ের ভ্যালু 1 যোগ করলাম, তারপর আয়ের ভ্যালু 4 যোগ করলাম, সরি, দেন তার মধ্যে 7 যোগ করলাম, দেন তার মধ্যে 10 যোগ করলাম। টোটাল কত হলো? 17, 4, 21, 22, 23। তাহলে 23 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, লুপের বেসিক সিনট্যাক্স পারলে তোমরা এটা খুব ইজিলি বুঝতে পারবে। ওকে,
দেন উদ্দীপকের প্রোগ্রামটিতে রেঞ্জ ফাংশনের মাধ্যমে কোন পরিবর্তনের জন্য আউটপুট 13 হবে। সো রেঞ্জ ফাংশনটা পরিবর্তন করে আবার সামটা বের করে দেখো যে কার জন্য 13 হয়। সো এটা ইজিয়ার, আমি অলরেডি জানি এটা বি নাম্বারের জন্য হবে। কেন দেখো, তোমার আই এর ভ্যালু শুরু হচ্ছে কত থেকে, 1 থেকে, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে 1, তারপরে স্টেপ সাইজ 3, তারপরে পরেরটা হবে 4, তারপরটা হবে 4 যোগ 3 7, তারপরটা হবে 7 যোগ 3 10। কিন্তু 10 এ কি যাবে? মাত্রই বললাম তার রেঞ্জে লাস্ট যেটা থাকবে এটা সে টাচ করবে না। তাহলে 7 যোগ 3 10 হয়ে যাচ্ছে, 10 সে টাচ করতে পারবে, বাট সে 10 টাচ করতে পারবে না। তার মানে 10 কি 10 হবে না। তার মানে আই এর ভ্যালু সর্বোচ্চ এই তিনটেই হবে। আচ্ছা, তো সামের মধ্যে ইনিশিয়ালি ছিল হচ্ছে 1, আর এখন আমি কি করলাম, আয়ের ভ্যালুগুলো যোগ করব। প্রথমে আয়ের ভ্যালু 1 হয়ে যোগ হবে, তারপরে 4 হয়ে যোগ হবে, তারপরে 7 হয়ে যোগ হবে, এরপর আমার লুপের এক্সিকিউশন শেষ। তাহলে আমার টোটাল আসলো কত সামের মধ্যে, 4 7 11 12 13। তাহলে এটার জন্যই কি হবে 13 আমার আনসারটা হবে। ওকে, আচ্ছা দেন কোনটি কম্প্যারিজন অপারেটর? কম্প্যারিজন অপারেটর কি, দুইটা অপারেটরের মানে দুইটা জিনিসের মধ্যে তোমার কম্পেয়ার করা হয়। ইকুয়াল সাইন দিয়ে কম্পেয়ার করা হয় না। ইকুয়াল সাইন হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটা রাখার জন্য আমরা অ্যাসাইনমেন্ট ইউজ করি। a ইজ ইকুয়াল টু 10 মানে কি এর মধ্যে আমি 10কে স্টোর করে রাখলাম। আর প্লাস ইকুয়াল হচ্ছে তোমার অনেকটা হচ্ছে এই যে মাত্র যে দেখে আসছো না সামের যে ইয়াটা, এই দেখো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, এটাকে শর্টকাটে লেখার একটা ওয়ে আছে, ঠিক আছে? এটাকে এইভাবে লেখা যায়, সাম প্লাস ইকুয়াল টু আই। এইটা যা কথা এইটাও তাই কথা, সেম জিনিস দুইটা। ওকে, সো এটা হচ্ছে একটা মানে এটাও একটা অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যেই কাজ করতেছে। অ্যাডিশন আর অ্যাসাইনমেন্ট অপারেটর একসাথে, যা আছে তার মধ্যে নতুন কিছু অ্যাড করা। তো ওটার জন্য হচ্ছে আমরা এটা ইউজ করি। আর এটা হচ্ছে মডিউলো অপারেটর, ঠিক আছে? দুইটা একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা বের করার জন্য আমরা এই মডিউলো অপারেটর ইউজ করি। তাহলে কম্প্যারিজন অপারেটর কোনটা? এই যে বি নাম্বারটা। ওকে, বি নাম্বারটা হচ্ছে আমাদের কম্প্যারিজন অপারেটর। আচ্ছা, এরপর খেয়াল করো, ইফ স্টেটমেন্টে ব্যবহৃত শর্ত হতে পারে সবগুলোই হইতে পারে। ইফ স্টেটমেন্টের মধ্যে আমার জাস্ট দরকারটা হচ্ছে যে স্টেটমেন্টটা আমি দিছি এটা কি ট্রু নাকি ফলস। ট্রু হলে এই কাজটা করো, না হলে করিও না। তো সেটা হইতে পারে রিলেশনাল এক্সপ্রেশন, মানে ওর সাথে ওর এইরকম রিলেশন থাকলে কাজটা করো। লজিক্যাল এক্সপ্রেশন, লজিক্যালি যদি এটা হয় তাহলে কাজটা করো। কম্প্যারিজন এক্সপ্রেশন, মানে এর সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার করে যে আউটপুট আসবে তার বেসিসে কাজটা করো। মানে হ্যাঁ, সবগুলোই পসিবল। মানে আমি ইফ স্টেটমেন্টের মধ্যে একটা মানে কাজ রাখছি, সেই কাজটা তুমি কখন করবা সেটা ডিফাইন করবা কি দিয়ে, এগুলা দিয়ে। এই তিনটা বা যে কোনো কিছু হইলে আমি এই কাজটা করব নাকি করব না, ঠিক আছে? তো সবগুলোই ইফ স্টেটমেন্টের মধ্যে ভ্যালিড। আচ্ছা, দেন খেয়াল করো, অনুবাদকের কাজ কি? সবগুলোর নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত করা, একটি একটি করে নির্দেশ মেশিন কোডে রূপান্তরিত করা। মেশিন কোডকে পাইথন কোডে তো কেউ রূপান্তর করবে না, তাই না? সর্বোচ্চ ক্ষেত্রে আমরা কি করি, পাইথন কোডকে মেশিন কোডে কনভার্ট করে ফেলি। তাহলে 3 তো বাদ, 3 বাদ মানে হচ্ছে 1 আর 2 হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? আচ্ছা, এখানেও জাস্ট ট্রান্সলেটরের কথা বলছে, বাট ট্রান্সলেটর দুইটাই পসিবল, ঠিক আছে? কম্পাইলার বা ইন্টারপ্রেটার দুইটা দিয়েই পসিবল। সো একটা হচ্ছে তোমার একটা একটা করে কাজ করে, আর একটা হচ্ছে একসাথে সব কাজ করে। সো কম্পাইলার হচ্ছে তোমার এটা, এই যে এটা যে হচ্ছে পুরা আমার কোডটাকে মেশিন কোডে কনভার্ট করে কাজ করা শুরু করে। আর ইন্টারপ্রেটার হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করে। সো এক আর দুই কারেক্ট, বাট 3 নাম্বারটা কোনোভাবে কারেক্ট না। আচ্ছা, এরপর দেখো, কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র বুঝতে পারে 0 এবং 1। প্রোগ্রামিং ভাষা মেশিন কোডে চলে যায়। আচ্ছা, এটা চিহ্নিত স্থানে কি হবে, এটা হবে কম্পাইলার, কারণ সে সরাসরি কম্পাইল করে মেশিন কোডকে দিয়ে দিছে। সে এখান থেকে কোনো একটা ডাটা এনে তারপরে হচ্ছে যে আবার তার উপর বেস করে কাজ করে নাই, সরাসরি প্রোগ্রামিং ভাষাকে মেশিন কোডে কনভার্ট করে দিছে। এবার তুমি মেশিন কোড নিয়ে ওইটা কাজ করো, ঠিক আছে? প্রোগ্রামে কোনো ভুল আসলে শেষ, কোড শেষ, আবার করতে হবে, ঠিক আছে? এডিট করে ঠিক করতে হবে। তার মানে এটা কি, এটা হচ্ছে কম্পাইলার। ওকে, আর যদি এখানে একটা লুপ থাকতো না যেটা আবার আসতেছে, তাহলে এটা হচ্ছে ইন্টারপ্রেটার হইতো, যেটা স্টেপ বাই স্টেপ কাজ করে। আচ্ছা, পাইথনে আউটপুট হিসাবে কোনো কিছু প্রিন্ট করতে কোনটি ইউজ করা হয়? প্রিন্ট ইউজ করা হয়। প্রিন্ট ফাংশনটার মধ্যে যা দিবা সেটা হচ্ছে আউটপুটে চলে আসবে। প্রোগ্রামের যে অংশের মধ্যে কোনো তথ্য জমা রাখা যায় তাকে কি বলে? ভ্যারিয়েবলের মধ্যে, তাই না? আমরা বারবার হয়তো মেনশন করছি, ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। ভ্যারিয়েবলের সঠিক নামকরণ নয় কোনটি? আচ্ছা, এ একটা সঠিক নামকরণ, কারেক্ট। বি নাম্বারটা কারেক্ট না, কারণ এখানে একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ হয়েছে। আমরা ভ্যারিয়েবলের নামের মধ্যে স্পেশাল ক্যারেক্টার, তারপরে স্পেস এসব দিতে পারবো না। আমরা সংখ্যা দিতে পারবো আর লেটার দিতে পারবো, বাট সংখ্যা দিয়ে কিন্তু আবার শুরু হইতে পারবে না, শুরু লেটার দিয়েই হবে। সংখ্যা তারপরে যে কোনো জায়গায় থাকতে পারবে, ঠিক আছে? আর তুমি একটা সর্বোচ্চ আন্ডারস্কোর ইউজ করতে পারবা, মানে একটা না, কয়েকটা আন্ডারস্কোর ইউজ করতে পারবা, বাট আন্ডারস্কোর ইউজ করতে পারবা, এছাড়া আর কিছু তুমি ইউজ করতে পারবা না। সো এটা বাদ। তারপরে সঠিক নামকরণ নয় কোনটি, বাকি সবগুলোই সঠিক নামকরণ, ঠিক আছে? সো সবগুলোই কারেক্ট।
পাইথন একটি কেস সেন্সিটিভ ভাষা, মানে এখানে তোমার পাইথনই না, সবগুলোই মোটামুটি কেস সেন্সিটিভ ভাষা, এইচটিএমএল বাদে। আর এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ওকে। সো সবগুলোই কেস সেন্সিটিভ, এখানে তোমার ওই ছোট হাতের এ বড় হাতের একে আলাদাভাবেই তোমার কনসিডার করা হয়, ওকে। আচ্ছা, এই যে দেখো মাই ভ্যারিয়েবল আর মাই ভ্যারিয়েবল দুটো ডিফারেন্ট ভ্যারিয়েবল হিসেবেই কাউন্ট হবে কোথায়, পাইথনে, ওকে। তো সাবধান, পাইথন ভাষায় 463 কোন ধরনের ডেটা টাইপ, বুঝে যাচ্ছে এটা একটা ইন্টিজার ডেটা টাইপ, ঠিক আছে। আচ্ছা, এবার দশমিক যুক্ত সংখ্যা জমা রাখা হয় কোন ডেটা টাইপের ভ্যারিয়েবলে, ফ্লোট। ফ্লোটের মধ্যে আমরা ফ্র্যাকশনাল ডেটা টাইপ রাখি, ঠিক আছে। আচ্ছা, a ইজ ইকুয়াল টু ফ্লোট 2, লাইনটিতে x এর মান কত প্রিন্ট হবে, লাইনটিতে x এর মান কত হবে 2.0। এটা 2 যদিও ইন্টিজার, বাট তুমি তাকে এনফোর্স করছো কি হওয়ার জন্য, ফ্লোট হওয়ার জন্য, ফ্র্যাকশন হওয়ার জন্য। তো 2 কি রকম ফ্র্যাকশন হবে, এরকম একটা ফ্র্যাকশন হবে, ঠিক আছে, 2.0। প্রিন্ট টাইপ ফলস, লাইনটির আউটপুট কি হবে, ক্লাস বুলিয়ান। ফলস কি, এটা একটা বুলিয়ান ডেটা টাইপ, এটা একটা বুলিয়ান ডেটা টাইপ। তো এটা কি রকমের টাইপ এটা তুমি জানতে চাইছো, ফলসের টাইপটা তুমি প্রিন্ট করছো, তো ও তোমাকে বলবে এটা হচ্ছে বুলিয়ান, ওকে, এটা হচ্ছে বুলিয়ান। ও আচ্ছা, এটা তো অনেক বড় সুন্দর হয়ে পড়ছে, মানে এটা তোমার পাইথনের স্ট্রাকচারটা জানতে হবে, না হলে আসলে পারবা না, ঠিক আছে। মানে পাইথন এইভাবেই প্রিন্ট করে তোমার ওদের অবজেক্টগুলোকে। আচ্ছা, গাণিতিক অপারেটর কোনটি, মডিউলো। গাণিতিক অপারেটর মানে বুঝছো তো, যেটা দিয়ে আমি একটা অপারেশন করতে পারি, প্লাস মাইনাস, দেন হচ্ছে মডিউলো, এই টাইপের ভাগ, এগুলো, ঠিক আছে। বাট এগুলো কিন্তু কোনোটাই গাণিতিক অপারেটর না, ওকে। এরপরে খেয়াল করো, এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু হচ্ছে x ইন্টু 5 মানে 50, আর ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মড 3। উল্লিখিত ওয়াই চলকের সর্বশেষ মান কত, মডিউলো মানে কথা মনে আছে, বলছিলাম কি একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা থাকে ওইটা দিয়ে, ওটা আমরা মডিউলো দিয়ে বের করি। তো ওয়াই এর ভ্যালু হচ্ছে 50, ওয়াই এর ভ্যালু হচ্ছে 50, তো 50 মড 3 মানে কি, 50কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, 47, সরি 48, 2, তাই না, 2 হবে। তার মানে ওয়াই এর মধ্যে কত যাবে, 2 যাবে, ওয়াই এর মধ্যে 2 যাবে, তাহলে 2 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, কোনটি পেলে লুপ নির্বাহ বন্ধ হয়েছে, ব্রেক, একটা স্পেশাল কিওয়ার্ড। যখনই কোনো লুপের মধ্যে ব্রেক থাকবে কোনো একটা জায়গায়, ওই ব্রেক যদি সে দেখে তাহলে সে লুপ থেকে বের হয়ে যাবে। লুপ কতবার নির্বাহ করা হবে সেটি জানা থাকলে কোনটি ব্যবহার করা উপযোগী, ফর লুপ। ফর লুপের মধ্যে আমরা একটা রেঞ্জ দিয়ে দিই, রেঞ্জ অ্যাসাইন করে দিই, ঠিক আছে। আর যদি একটা কন্ডিশন জানা থাকে তখন হচ্ছে আমরা ওয়াইল লুপটা ইউজ করি। বাট দুইটাই সেমভাবে ইউজ করা যায়, একটু মানে ঘষা মাজা করলে দুইটাই দুইভাবে ইউজ করা যায়, সেম মানে সেম কাজের জন্য তুমি দুইটাই ইউজ করতে পারবা। বাট যেটা ইজিয়ার আমাদের, যখন যেটা আমাদের মানে ইজি লাগে বা সহজে সেটা আমরা ইউজ করি। আচ্ছা, ম্যাচ স্টেটমেন্টে কিসের ভিত্তিতে উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয়, ভ্যারিয়েবল, ঠিক আছে। এটা অনেকটা তোমার হচ্ছে সুইচ কেসের মতো, সি সি প্লাস প্লাসের সুইচ কেসের মতো আর কি, পাইথন প্রোগ্রামের, ঠিক আছে। আচ্ছা, সো ম্যাচের মধ্যে তোমার ভ্যারিয়েবলকে ম্যাচ করানো হয়, তুমি অলরেডি একটা ভ্যারিয়েবল দিয়ে দিবা, তার সাথে তুমি একটা আননোন কিছু ম্যাচ করাবা, যদি ম্যাচ করে তাহলে সে ওই স্টেটমেন্টটা এক্সিকিউট করে দিবে। এই পাইথনের শর্ত সাপেক্ষে কোনো কার্য সম্পাদনের জন্য কোনটি ব্যবহার করা হয়, ইফ। ইফ ইউজ করা হয়, যে ইফ যদি এই শর্তটা স্যাটিসফাই করে তাহলে কাজটা করো, ঠিক আছে। শুধু পাইথন না, সব জায়গায় এরকম ইউজ করা হয়, সব ল্যাঙ্গুয়েজেই। আচ্ছা, ভ্যারিয়েবল হলো বাক্সের মতো, হ্যাঁ, তুমি একটা বাক্সের মধ্যে কিছু একটা রাখতে পারো, সো ভ্যারিয়েবল এরকম, ভ্যারিয়েবলের মধ্যে তুমি একটা ডেটা রাখতে পারো, পরিবর্তনশীল, হ্যাঁ, অলওয়েজ তুমি চাইলে এটা পরিবর্তন করতে পারো, স্পেসিফিক কিছু ভ্যারিয়েবল ছাড়া, ঠিক আছে। ওই ওটুক ডিপ তোমাদের কিছু নাই আই গেস, মানে কিছু স্ট্যাটিক ভ্যারিয়েবলস যেগুলোকে তুমি হাত দিতে পারো না। আচ্ছা, তথ্য জমা রাখার স্থান, হ্যাঁ, তথ্য ডাটা সব কিছু সে জমা রাখে, ওকে। সো তিনটেই হবে আনসার। কম্প্যারিজন অপারেটর হলো, অলরেডি আমরা দেখছিলাম তাই না, কম্প্যারিজন অপারেটর রিলেশনাল অপারেটর, তারপরে এটা আর এটাও। এটা কি করে, এটা দিয়ে কি বোঝায়, যে তোমার বাম পাশে যেটা আছে এটা যদি ডান পাশটা থেকে ছোট বা ইকুয়াল হয় তাহলেও ওকে, ঠিক আছে। তো এরকম আর কি, তার মানে তিনটেই কারেক্ট। এগুলো এটা হচ্ছে কমন সেন্সের জিনিস, তাই না, রিলেশনাল অপারেটর হচ্ছে কম্পারেটর, মানে এটাও একটা কিন্তু রিলেশনাল অপারেটর। আচ্ছা, এরপর OP1 ইকুয়াল ইকুয়াল টু 10, এক্সপ্রেশন রয়েছে, এক্সপ্রেশনও রয়েছে, অপারেটর ওকে, ভ্যারিয়েবল ওকে, অপারেন্ট সবই আছে, তাই না, সব কিছুই এখানে আছে। একটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা হচ্ছে অপারেন্ট, আর এটা হচ্ছে অপারেটর, ওকে। উদ্দীপকের প্রোগ্রামটির আউটপুট কত হবে, দেখো আই এর ভ্যালু হচ্ছে 15, তো তুমি বলছো ইফ আই গ্রেটার দেন ইকুয়াল টু 10, তাহলে কি এটা সত্য না, সত্য তো, তাহলে সে ইফের মধ্যে যাবে, ইফের মধ্যে গিয়ে সে প্রিন্ট করবে i+5, তাহলে আই এর ভ্যালু কত 15 প্লাস 5 কত 20, তাহলে সে প্রিন্ট করবে কত 20, তাহলে 20 হচ্ছে আমাদের আনসার, ওকে। প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে গাণিতিক যৌক্তিক রিলেশনাল।
রিলেশনাল তো আমরা দেখতে পাচ্ছি, আর গাণিতিকও আমরা ইউজ করছি। আর লজিক্যাল কোনো অপারেশন ইউজ করা হয়নি। লজিক্যাল অপারেশন মানে হচ্ছে তোমার অ্যান্ড, অর, নট, ওগুলো, ঠিক আছে? ওগুলো সচরাচর খুব একটা ইউজ করা হয় না। সো লজিক্যাল অপারেশন বা যৌক্তিকটা ইউজ করা হয়নি, 1 আর 3 ইউজ করা হয়েছে। আচ্ছা, এরপরটা খেয়াল করো, প্রোগ্রাম রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? চিন্তা করো, এখানে দেখো রেঞ্জের কথা মনে আছে না? 5 থেকে শুরু হবে, স্টেপ সাইজ হচ্ছে 3, তার মানে 5, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 14, আর যাবে আর যাবে না, তাই না? তাহলে 4বার লুপটা এক্সিকিউট করবে। আচ্ছা, কিন্তু মজার বিষয় হচ্ছে 14তে এসে যাইতে পারবে না। কেন পারবে না? আই গেস অনেকে বুঝছো। কারণ যখন এক্স এর ভ্যালু ইকুয়াল টু 11 হবে, মানে এখানে সে আসবে, আসা মাত্র সে ব্রেক পেয়ে যাবে, এই যে এই ব্রেকটা পেয়ে যাবে, আর ব্রেক পাওয়া মাত্র সে পুরা লুপ থেকে বের হয়ে চলে আসবে। ওকে, মানে আর কোনো কাজই সে করবে না। ইভেন নিচে যে প্রিন্ট লেখা আছে না, এই প্রিন্টও সে করবে না। ব্রেক পাইছে মানে শেষ, ওটুকে রেখে বের হয়ে চলে আসো। তাহলে সে আইসিটি লেখাটা প্রিন্ট করবে কয়বার? 5-এর জন্য একবার করবে, 8-এর জন্য একবার করবে, 11-এর জন্য সে লুপের মধ্যে তো ঢুকছিল, বাট ব্রেকটা প্রিন্টের আগে হয়ে গেছে। প্রিন্ট যদি আগে থাকতো প্রিন্ট করে ব্রেক হইতো, বাট আগে ব্রেক হয়ে গেছে, তাহলে সে ব্রেক পেয়ে গেছে, সে বের হয়ে চলে আসছে। সো এটার জন্য তো এক্সিকিউট করবেই না, এটার জন্য হাফ এক্সিকিউট করছে, বাট ততক্ষণে প্রিন্টার হয় না। তাহলে টোটাল কয়বার? 2বার আইসিটিটা প্রিন্ট হবে। তাহলে এই যে 2বার। ওকে, আচ্ছা। দেন ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে আইসিটি লেখা কতবার প্রদর্শিত হতো? ব্রেকের পরিবর্তে যদি করতো তাহলে দেখো, কন্টিনিউ বুঝো না, ব্রেকের জায়গায় আমি এখন জাস্ট কন্টিনিউ লিখছি। অ্যান্ড কন্টিনিউ কি ইন্ডিকেট করে? কন্টিনিউ ইন্ডিকেট করে তুমি যততম রানে আসো, যতটুকু মানে তুমি প্রোগ্রামটা যে রান করতে, সরি লুপটা যে রান করতেছো, যততম রানে আসো, যেই মোমেন্টে তুমি কন্টিনিউ দেখবা, ওই রানটা ওখানেই শেষ করো, নতুন রান শুরু করো। তার মানে কি, 5-এর জন্য কারেক্ট হইলো, 8-এর জন্য কারেক্ট হইলো, 11-এর জন্য সে যখন আসছে, এসে এখানে কি দেখলো? কন্টিনিউ দেখলো, সে সাথে সাথে কি করবে? ওই রানটা বাদ দিয়ে দিবে, দেন আবার সামনে নতুন রান শুরু করবে। এবার নতুন রান কি 14 কি হবে? 14 কিন্তু এবার এক্সিকিউট হবে, কারণ আমার লুপ কিন্তু শেষ হয় নাই এবার, তার মানে এবার 14 এক্সিকিউট হবে। তাহলে ওর জন্য আইসিটি প্রিন্ট হবে, কিন্তু 11-এর জন্য আইসিটি প্রিন্ট হবে না। কেন? কারণ কন্টিনিউ লেখাটা তো আবারও প্রিন্টের উপরেই আছে, কন্টিনিউ আমি আগে পেয়ে গেছি, তার মানে যেই পয়েন্টে আমি কন্টিনিউ পাবো, ওই পয়েন্টে আমি ওই রানটা অফ করে দিব। আমি ওই রানের আর কোনো কিছু এক্সিকিউট করবো না, আগে যা হওয়ার হয়ে গেছে। আগে যদি প্রিন্ট থাকতো প্রিন্ট হয়ে যেত, বাট আগে যেহেতু প্রিন্ট নেই তার প্রিন্ট হবে না, তাহলে ওই রানটা বাদ। তাহলে আমার সরাসরি কোথায় যাবো? 5, 8 আর 14-র জন্যই প্রিন্টটা হবে, আর হবে না। তাহলে টোটাল কয়বার হবে? 3বার হবে। ওকে, তাহলে এই যে ব্রেকের পরিবর্তে কন্টিনিউ করলে আইসিটি লেখাটা কতবার প্রিন্ট হবে? 3বার। আচ্ছা, দেন ইফ স্টেটমেন্টে ব্যবহৃত শর্ত হতে পারে রিলেশনাল, লজিক্যাল অ্যান্ড কম্প্যারিজন। হ্যাঁ, তিনটাই হতে পারে, তাই না? এটা মনে হয় আমরা অলরেডি একবার দেখে আসি এই টাইপের একটা প্রশ্ন, যেখানে ইফ স্টেটমেন্টের মধ্যে আমি যে কোনো একটা স্টেটমেন্ট দিতে পারি, ওই স্টেটমেন্টের উপর বেস করে আমি আমার ইফের মধ্যে যা যে কাজটা বলা আছে সেটা করবো আমি। তো সেটা যে কোনো কিছু হতে পারে, রিলেশনাল হতে পারে, যে দুটো অপারেটরের মধ্যে রিলেশন কি তার উপর বেস করে একটা কাজ করবো আমি, অথবা লজিক্যাল হতে পারে, যে এই অপারেটরের উপর আমি একটা লজিক অ্যাপ্লাই করে দেখলাম যে এটা কি ফার্দার আমাকে আউটপুট দিচ্ছে, তার উপর আমি কাজটা করবো। অথবা কম্প্যারিজন হতে পারে, যে দুইটা অপারেটরের মধ্যে, সরি অপারেটর বলতেছি বারবার, দুইটা অপারেটরের মধ্যে আমি কম্পেয়ার করলাম, আমার রেজাল্টের উপর বেস করে আমি একটা কাজ করবো। সো ইফ স্টেটমেন্টের মধ্যে তুমি যে কোনো কিছু দিয়ে আইডেন্টিফাই করতে পারবা। সো তিনটাই হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে? সো তোমাদের জন্য যদি পসিবল হয়, আমি বলবো সবার জন্য হয়তো পসিবল না, যদি পসিবল হয় ল্যাঙ্গুয়েজগুলো মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তোমরা খুব ইজিলি শিখতে পারো। 10-15 দিনই লাগে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোটামুটি ভালোভাবে আয়ত্ত আনতে। সো ইজিলি তোমরা শিখলে এই সব কিছু তোমাদের জন্য একদম জাস্ট পানি ভাত হবে। ওকে, আর হ্যাঁ, অন্যান্য চ্যাপ্টারগুলো একটু থিওরিটিক্যালি টাফ, এগুলো একটু রিডিং দিয়ে পড়তে হয়, বাট কিছু করার নেই, বেশিরভাগ প্রশ্ন ওখান থেকেই আসে। ওকে, চলো আমরা আমাদের সি সেটের সলভ করতে শুরু করি। প্রথম প্রশ্নটা খেয়াল করো, মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত? বর্ণকে আমরা টেক্সট হিসাবে আইডেন্টিফাই করতে পারি, তাই না? ওয়ার্ড আর কি, সহজ কথায়। সো টেক্সট। আচ্ছা, দেন পরের প্রশ্নটা কি বলছে? বাংলাদেশ 71 মাল্টিমিডিয়া সফটওয়্যারটিতে কোন ব্যবস্থা এখনো নেই? এটাতে এখনো কি নেই? ইন্টারেক্টিভিটিটা নেই, তাই না? মানে সেখানে ভিডিও টেক্সট এগুলো আছে, বাট ইন্টারেক্টিভিটিটা নেই, মানে ইউজার কমিউনিকেশনের স্পেসটা নেই, জাস্ট যা আউটপুট আছে তাই আমরা দেখি এই। আচ্ছা, এরপর নিউ স্লাইড কমান্ডের কিবোর্ড কমান্ড কোনটি? কন্ট্রোল এম, ঠিক আছে? এগুলো সরাসরি বইতে দেওয়া আছে, বই থেকে করার প্রশ্ন, স্ট্রেট কাট আনসার কন্ট্রোল এম। আচ্ছা, নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম? আচ্ছা, ডিরেক্টর, ঠিক আছে, ডিরেক্টর। আচ্ছা, এরপরে কি বলছে? স্লাইড ভিডিও যুক্ত করতে হলে কোন অপশন ব্যবহার করতে হয়? ইনসার্ট, ইনসার্টের মধ্যে তুমি সব কিছু ইয়ে করতে পারবে আর কি, ইমেজ বলো বা যাই বলো, এগুলো সব কিছু এখানে করা যায়। আচ্ছা, বিজ্ঞান বিষয়ের শিক্ষক শিহাব সাহেব স্কুলের ল্যাপটপ ব্যবহার করে একটি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ ও ইফেক্ট ব্যবহার করে চমৎকার একটি ক্লাস উপস্থাপন করেন। কমন সেন্সের বিষয়, কি ইউজ করে সে? শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত ক্লাসের জন্য শিহাব সাহেবের কোন সফটওয়্যারটি ব্যবহার করা সুবিধাজনক? সহজ কথা, পাওয়ার পয়েন্ট, মানে ওয়াইডলি ইউজড একটা সফটওয়্যার, যেটা সবাই কিসের জন্য ইউজ করে? পাওয়ার পয়েন্ট স্লাইড বানানোর জন্য ইউজ করে, ঠিক আছে, প্রেজেন্টেশনের জন্য। আচ্ছা,
শিহাব সাহেব যে সফটওয়্যারটি ব্যবহার করেছেন তাতে অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনকে আকর্ষণীয় করা যাবে, হ্যাঁ যাবে। শব্দ ভিডিও ব্যবহার করে শ্রেণী কার্যক্রম দেখানো যাবে, হ্যাঁ যাবে। স্কুলের আয় ও ব্যয় হিসাব করা যাবে। হিসাবের জন্য আসলে পাওয়ার পয়েন্ট না, হিসাবের জন্য আসলে এক্সেল ইউজ করা হয়, ঠিক আছে? তার মানে 3 নাম্বারটা হবে না, 1 আর 2 হচ্ছে কারেক্ট আনসার। দেন মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত? মাল্টিমিডিয়া টোটাল 3টা, ঠিক আছে? ওই যে তোমার শব্দ, বর্ণ, আরেক কি বলে, ছবি। ওকে, আচ্ছা। এরপরে পাওয়ার পয়েন্টের স্লাইড নিচের কোনটির সমতুল্য? ওয়ার্ডের পৃষ্ঠা, তাই না? একটা একটা পেজ, একটা একটা স্লাইড, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে যে স্লাইডে অবস্থান করা হচ্ছে ওই স্লাইড থেকে প্রেজেন্টেশন শুরু করার শর্টকাট কি কোনটি? শিফট প্লাস F5। সাবধান, শুধু F5 দিলে তোমার পুরো স্লাইড একদম স্টার্টিং থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? সো শিফট প্লাস F5। স্লাইডের ছবি যুক্ত করার জন্য কি ইউজ করা হয়? ওই যে ইনসার্ট, সেম কাহিনী। ইনসার্ট মেনু থেকে পিকচারে ক্লিক করবো, পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করবো, দ্যাটস ইট। ওকে, মানে 1 আর 2। আচ্ছা, এরপর স্লাইড ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহার করা হয়? স্লাইড ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য আমরা ডিজাইন মেনুটা ইউজ করি, সেখানে স্লাইডের বিভিন্ন টেমপ্লেটও পাওয়া যায়, সেগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, মাল্টিমিডিয়া কন্টেন্টস ডেভেলপিংয়ে কোন সফটওয়্যার ব্যবহৃত হয় না? হয় না, ফ্ল্যাশ ইউজ করা হয় না। ফ্ল্যাশ, সাবধান, প্রশ্ন খেয়াল করবা, হয় না। অনেকে আবার তাড়াহুড়ো করে দেখা দিব মায়া, বাট আছে কিন্তু। ওকে, একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় যে ইফেক্ট ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? ট্রানজিশন, ঠিক আছে? ওই ট্রানজিশনে দেখবো অনেক কিছু, মানে যদি হাতে কলমে দেখো দেখবে সেখানে অনেকগুলো ট্রানজিশন আছে। সবচেয়ে ওয়াইডলি ইউজ হচ্ছে মর্ফ ট্রানজিশনটা ইউজ করা, একটা স্মুথ ট্রানজিশন, সুন্দর। সো ওইটা দেখতে পারো তোমরা। তো মেনলি কি, এটাকে ট্রানজিশন বলা হয়, ইফেক্টটাকে। আচ্ছা, নিচের কোনটিতে অ্যানিমেশন প্রিয় একটি বিষয়? বিজ্ঞাপন, তাই না? বুঝেই যাচ্ছে, সংবাদপত্রে অত বেশি অ্যানিমেশন কেউ ইউজ করে না। বিজ্ঞাপনে অ্যানিমেশন ইউজ করে, সেটা দেখতে একটু আকর্ষণীয় লাগে, মানুষ প্রোডাক্টের প্রতি একটু মানে ফিল করে, ফ্যাসিনেটিং ফিল করে। ওকে, মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে? অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে মাল্টিমিডিয়া ইউজ করা হয়, ঠিক আছে? ফলাফল বা বাজার হিসাব করতে বা রানের হিসাব করতে মাল্টিমিডিয়া ইউজ করা হয় না। আচ্ছা, মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার তিনি যিনি ভিডিও নিয়ে কাজ করে, হ্যাঁ। অ্যানিমেশন নিয়ে কাজ করে, হ্যাঁ। গ্রাফিক্স নিয়ে কাজ করে, হ্যাঁ। বেসিক্যালি 3টা নিয়ে কাজ করতে হবে তাকে। ওকে, আচ্ছা। প্রোগ্রামের আউটপুট কত হবে? আচ্ছা, খেয়াল করো, এখানে এই জিনিসটাকে পরিচিত মনে হয়, এটা কি মডিউলো, ঠিক আছে? পার্সেন্টেজ নেই কিন্তু, এটা হচ্ছে মডিউলো অপারেটর। মডিউলো অপারেটর ইউজ করা হয় ভাগশেষ বের করতে। একে যখন বি দিয়ে ভাগ করবা, ভাগশেষটা তোমার এখন এতে স্টোর হবে, মানে এ মড বি মানে হচ্ছে ওই ভাগশেষটা ইন্ডিকেট করে। এর মান হচ্ছে 10, 10কে যদি 5 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত পাবো? 0, কারণ সে নিঃশেষে বিভাজ্য। তাহলে আউটপুট কত আসবে প্রিন্টে? মানে এর মধ্যে কত আছে এখন? 0। ওকে, আচ্ছা। এরপর প্রশ্ন, প্রোগ্রামটিতে পার্সেন্ট অপারেটর পরিবর্তে ডিভাইড অপারেটর ব্যবহার করলে আউটপুট কত? ডিভাইড মানে কি, একে বি দিয়ে ভাগ করছো, ভাগফল কত হবে? 2, তাই না? 10কে 5 দিয়ে ভাগ করছো, 2, সহজ কথা। তার মানে 2 হচ্ছে আমাদের কারেক্ট আনসার হবে। কখন? যদি আমি মডিউলো অপারেটর পরিবর্তে মানে ডিভাইড অপারেটরটা ইউজ করতাম, ঠিক আছে? আচ্ছা, আই এম সরি। এরপরের প্রশ্নটা একটু খেয়াল করো। পাইথন ভাষায় বৈধ ভ্যারিয়েবল কোনটি? ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে একটু সাবধান, কোনো স্পেশাল ক্যারেক্টার তুমি ইউজ করতে পারবে না, স্পেস ইউজ করতে পারবে না, নাম্বার ইউজ করতে পারো, বাট ওয়ার্ডের শুরুতে নাম্বার ইউজ করতে পারবে না, ওয়ার্ডের মাঝখানে বা শেষে তুমি নাম্বার ইউজ করতে পারবে। সো স্পেশাল ক্যারেক্টার বাদ, স্পেস বাদ, হাইফেন বাদ, শুধুমাত্র বি নাম্বারটাই কারেক্ট। ওকে, সত্য মিথ্যা ধরনের তথ্য জমা রাখা হয় কোন ডেটা টাইপে? বুলিয়ান ভ্যারিয়েবলের মধ্যে, তাই না? বুলিয়ান টাইপ। ওকে, সো বুল। আচ্ছা, সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ শেষে কোন চিহ্ন দিতে হয়? সেমিকোলন। সি, সি প্লাস প্লাস, জাভা, এই টাইপের সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শেষে কি দিতে হয়? সেমিকোলন দিতে হয়। পাইথনে কিন্তু দিতে হয় না। ওকে, আচ্ছা। পাইথন ভাষায় সঠিক ভ্যারিয়েবলের নাম কোনটি? সেম না, ওই আগেরটার মতো। এটা বাদ, এখানে স্পেস আছে বাদ, এখানে স্পেশাল ক্যারেক্টার আছে বাদ, মানে একটাও না। ডি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, প্রোগ্রামে ভ্যারিয়েবলের নাম কতবার পরিবর্তন করা সম্ভব? একাধিকবার, মানে আনলিমিটেড বারই আসলে তুমি ভ্যারিয়েবলের মান অনেকবারই পরিবর্তন করতে পারবা, ম্যাটার করে না। কিছু ভ্যারিয়েবল আছে স্ট্যাটিক, ওগুলোর হিসাব আলাদা, বাট ওগুলো নিয়ে বলে নেই। নর্মাল ভ্যারিয়েবল তুমি আনলিমিটেড বার পরিবর্তন করতে পারবা। ডেটা প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার প্রসেসরকে কাজ করতে হয় পূর্ণ সংখ্যা নিয়ে, শব্দ নিয়ে, লজিক্যাল ডেটা নিয়ে, সব কিছু নিয়ে তাকে কাজ করতে হয় আসলে, ঠিক আছে? কম্পিউটার প্রসেসর সব কিছু নিয়েই কাজ করে। সো 3টে হচ্ছে কারেক্ট আনসার এখানে, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে খেয়াল করো, কোনো ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না? কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না? আমাদের মেইন টার্গেট মেশিন কোড বের করা, কারণ কম্পিউটার বুঝবে শুধু এটা। তুমি যদি মেশিন কোডে সেটা লিখে ফেলো, তাহলে আর সেটা কি তুমি ট্রান্সলেট করবা? সেটা ট্রান্সলেট করার দরকার আছে? বাংলায় বলা ভাষাকে তুমি বাংলায় ট্রান্সলেট করবা? দরকার তো নেই। তার মানে মেশিন কোডের জন্য আমার অনুবাদকের প্রয়োজন পড়বে না। প্রোগ্রামিং ভাষাকে একত্রে মেশিন ভাষায় রূপান্তর করে কোনটি? কম্পাইলার। তুমি পুরো প্রোগ্রামটা লিখে
কম্পাইল করতে দিবা, সে পুরো প্রোগ্রামটাকে কম্পাইল করে ফেলবে, ঠিক আছে। ইন্টারপ্রেটার হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করে, মানে লাইন বাই লাইন কাজ করে আর কি। সো এখানে আনসার হচ্ছে কম্পাইলার। আচ্ছা, টাইপ 23, লাইনটির আউটপুট কি হবে? এটা কি একটা ইন্টিজার না? তো তুমি টাইপ দেখতে পাচ্ছ 23, তো 23 টাইপ কি আসবে? ইন্টিজার আসবে। তো ক্লাসের মধ্যে তোমার ইন্টিজার দেখাবে, ঠিক আছে। তার ক্লাস হচ্ছে ইন্টিজার। এই যে পাইথন তোমার এই যে এই স্পেসিফিক টাইপের আউটপুট এইভাবে দেখায়, ঠিক আছে। অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে তার ক্লাসের মধ্যে টাইপটা ইন্ডিকেট করে। আচ্ছা, বি ইজ ইকুয়াল টু str ক্লাস 10, লাইনটিতে বি এর মান কত হবে? সহজ কথা, তার মধ্যে একটা স্ট্রিং আছে, কত সেটা হচ্ছে ক্লাস 10। এই যে এটা, মানে এটাই আর কি ক্লাস 10 পুরোটাই। আচ্ছা, মাল্টিপ্লিকেশন অপারেটর কোনটি? স্টার, ঠিক আছে। সরাসরি মাল্টিপ্লিকেশন বলে কিছু নেই, বাট আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টার ইউজ করি এখানে। ওকে, অপারেটর 1 ইকুয়াল টু অপারেটর 2 প্লাস 3 হলো একটি। এখানে কি করা হয়েছে বলতো? রিলেশনাল অপারেটর। জাস্ট চেক করা হয়েছে যে এই অপারেটর 1 এবং এই দুটোর যোগফল কি ইকুয়াল নাকি না। সে জাস্ট ফলস অর ট্রু দিবে, যদি ইকুয়াল হয় ট্রু দিবে, যদি না হয় তাহলে ফলস দিবে, দ্যাটস ইট। মানে এটা কি একটা রিলেশনাল অপারেটর। আমি জাস্ট এদের মধ্যে রিলেশনটা চেক করলাম, ঠিক আছে। রিলেশন বলছি মানে অনেকটা হচ্ছে কম্পারেটর অপারেটর, বাট সেটার ব্রড টার্ম কি? রিলেশনাল অপারেটর। কম্পেয়ার করা মানে কি? তাদের মধ্যে রিলেশনটা চেক করা, দ্যাটস ইট। ওকে। আচ্ছা, বেশি সংখ্যক এলিপ স্টেটমেন্ট ব্যবহারের পরিবর্তে কোনটি ব্যবহার করা যায়? পাইথনের জন্য হচ্ছে তোমার ম্যাচ, আর সি প্লাস প্লাসের জন্য হচ্ছে তোমার সুইচ কেস ইউজ করা হয়। ওকে, তো এখানে যেহেতু পুরোটাই পাইথন নিয়ে করো, তাহলে আনসার কি? আনসার হবে ম্যাচ, ঠিক আছে। অনেক বেশি এলসি দেখতে বিচ্ছিরি লাগে, এর থেকে ভালো আমরা ম্যাচ অপারেটর ইউজ করি। পাইথন ভাষায় বৈধ ভ্যারিয়েবলের উদাহরণ হলো কোনটা? মিরাজ, কারেক্ট। এই যে দেখো এখানে স্পেস আছে, সরি এখানে স্পেস আছে, তাহলে এটা কি হবে না? কারেক্ট হবে না। রোল আন্ডারস্কোর নাম্বার, আন্ডারস্কোর কিন্তু কারেক্ট বলছিলাম, তাহলে 1 আর 3 হচ্ছে কারেক্ট। ওকে, সি নাম্বারটা। আচ্ছা, ইফ স্টেটমেন্টে ব্যবহৃত শর্ত হতে পারে রিলেশনাল, লজিক্যাল, কম্প্যারিজন, তিনটাই হতে পারে। ইফের মধ্যে আমি জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে চেক করবো ওই স্টেটমেন্টের উপর বেস করে আমি একটা কাজ করবো না কিনা। তো স্টেটমেন্ট যে কোনো কিছু হতে পারে, দুইটার মধ্যে রিলেশনাল হতে পারে যে তাদের মধ্যে রিলেশন কি তার উপর বেস করে কাজ করো, লজিক্যাল এক্সপ্রেশন হতে পারে বা কম্প্যারিজন হতে পারে, তাদের মধ্যে আমি কম্পেয়ার করে দেখলাম। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, পাইথন প্রোগ্রামের ভাষায় লুপ নিয়ন্ত্রণের উপায় হচ্ছে ফর এবং হোয়াইল, এই দুইটাই আছে লুপিং এর জন্য, ঠিক আছে, পাইথনের মধ্যে। আরেকটা আছে বাট সেটা পাইথনের জন্য অ্যাক্টিভেট মানে কাজ করবে না আর কি, ডু হোয়াইল যেটা। ওকে, ইয়াসমিন একটি প্রোগ্রাম রচনা করলো যা মানুষের পক্ষে বোঝা সহজ এবং তা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নেই। উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামটি কোন ভাষায় রচিত? প্রোগ্রামিং ভাষা, তাই না? প্রোগ্রামিং ভাষা, মানুষও প্রোগ্রামিংটা বুঝতে পারে, আর প্রোগ্রামিং ভাষা তোমার যে কোনো কম্পিউটারের জন্যই কারেক্ট মানে কাজ করে আর কি, ঠিক আছে। মানে সেটাকে হচ্ছে তোমার ইয়া করে নিতে হয় আর কি, কম্পাইল করে নিতে হয়। ওকে, আচ্ছা, উদ্দীপক উল্লিখিত প্রোগ্রামটি রূপান্তরের জন্য যে রূপান্তর প্রোগ্রাম প্রয়োজন তা হলো ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, কম্পাইলার। ক গো ভাই, ইন্টারপ্রেটার এবং কম্পাইলার দুইটা দুই ওয়েতে কাজ করে, বাট দুইটাই আমাদের সেম কাজই করে ফাইনালি, ঠিক আছে। আচ্ছা, এটা খেয়াল করো, তোমাকে একটা সাম দিছে 0, আয়ের ভ্যালু 1, আই যতক্ষণ লেস দেন 8, সামের মধ্যে আয়ের ভ্যালু বাড়তে থাকবে আর আয়ের ভ্যালু এক এক করে বাড়তে থাকবে। ওকে, তাহলে কোয়েশ্চেন কি? প্রোগ্রামটির আউটপুট কত হবে? আচ্ছা, আউটপুটটা কীভাবে বের করবো? দেখো, আউটপুট হচ্ছে সাম চাচ্ছে, তার মানে ফাইনালি সাম কত হবে এটা জানতে চাইছে। তো ইনিশিয়ালি সামের ভ্যালু হচ্ছে 0, এরপরে কি হচ্ছে? একটা লুপ এক্সিকিউট হচ্ছে এবং লুপের মধ্যে ওই সামের মধ্যে আয়ের ভ্যালুটা যোগ হয়ে যাচ্ছে। তাহলে দেখো আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু ইনিশিয়ালি 1, তাহলে যখন আয়ের ভ্যালু 1 তখন আমি লুপের মধ্যে ঢুকলাম, লুপের মধ্যে ঢুকে সামের মধ্যে আমি আয়ের ভ্যালুটা যোগ করে দিলাম, যোগ করার পর আয়ের ভ্যালু 1 বেড়ে গেল, আয়ের ভ্যালু কত হয়ে গেল? 2 হয়ে গেল। তো 2 হওয়ার পরে সে আবার আসবে, এসে চেক করবে স্টিল আয়ের ভ্যালু 8 এর থেকে কম আছে, তাহলে এবার কত যোগ হয়ে যাবে? লুপের মধ্যে ঢুকবে, সামের মধ্যে আয়ের ভ্যালু 2 যোগ করবে, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 পর্যন্ত যাবে, 7 যোগ করলো, এরপর 8 হইলো, আয়ের ভ্যালু 8 হইলো, 8 হয়ে সেখানে আসলো এবং এসে চেক করলো আয়ের ভ্যালু কি লেস দেন ইকুয়াল 8? হ্যাঁ, লেস দেন না বাট ইকুয়াল টু 8, তার মানে 8 এর জন্য সে লুপের মধ্যে ঢুকবে, ঢুকে 8কে যোগ করবে, যোগ করার পরে আয়ের ভ্যালু হয়ে যাবে হচ্ছে 9, 9 হওয়ার পর সে যখন আবার এসে কন্ডিশনটা চেক করবে তখন কি আর কন্ডিশন স্যাটিসফাই করবে? করবে না, তাহলে সে বের হয়ে আসবে, তার মানে আসলে লুপটা এক্সিকিউট করবে না। তাহলে আমার ফাইনাল সাম হচ্ছে এটা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8, তাহলে এটার যোগফলই হচ্ছে আমার কারেক্ট আনসার, ঠিক আছে। এর যোগ করলে কত হবে? 15 21 26 30 33 36। ওকে, তাহলে 36 হচ্ছে আমার এখানে কারেক্ট আনসার। আচ্ছা, এরপরে আয়ের মানের কোন পরিবর্তনের জন্য আউটপুট 20 হবে? প্রত্যেকটা পরিবর্তন নাও, নিয়ে এখানে বসিয়ে চেক করো। এখানে আয়ের পরিবর্তন তুমি এক এক করে বাড়াইছো, বাট এখানে 4টা অন্য পরিবর্তন আছে, আয়ের ভ্যালু 0 এবং আয়ের ভ্যালু এক এক করে বাড়বে।
এটা দিয়ে চেক করে দেখো সামের ভ্যালু, মানে একদম সেমভাবে যেভাবে আমরা এখানে সাম বের করলাম সেমভাবে তুমি জাস্ট আয়ের স্টেটমেন্টটা চেঞ্জ করে দেখো সামের ভ্যালু কত আসে, ঠিক আছে? তো বের করে দেখবা কোনটার জন্য 20 আসে, তোমাকে বারবার ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই আর কি, ঠিক আছে? এই টাইপের মেথড তো স্ট্রেট আনসার হয় না। সো করে দেখা গেছে ডি নাম্বারের জন্য হবে, ঠিক আছে? আয়ের ভ্যালু 2 থেকে ইনিশিয়ালাইজ হবে, দেন আয়ের ভ্যালু 2 করে বাড়তে থাকবে, মানে আয়ের ভ্যালু শুরুতে থাকবে 2, তারপর 4, তারপর 6, তারপর হচ্ছে 8, এরপর আসলে আর আগাইতে পারবে না। তো এখানে তুমি যোগ করে দেখো কত আসে, 8, 6, 14, 4, 18, 2, 22, সরি 20, তার মানে ওটাই কারেক্ট আনসার। ওকে, আচ্ছা দেন পরের প্রশ্নটা খেয়াল করো। পূর্ণ সংখ্যা জমা রাখা হয় কোন ডেটা টাইপের মধ্যে? ইন্টিজার, তাই না? পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, তাকে আমরা কিসের মধ্যে রাখি? ইন্ট ডেটা টাইপের মধ্যে রাখি। ভ্যারিয়েবলের মধ্যে জমাকৃত তথ্য কম্পিউটারে কোথায় জমা হয়? মেমোরিতে, তাই না? আর কোথায় বা জমা হবে? পাইথন 3.10 কতটি কিওয়ার্ড আছে? 35, ওকে 35 কিওয়ার্ড আছে। কিওয়ার্ড আই গেস জানো, এই যে ফর, প্রিন্ট, তারপরে এই যে এখানে অনেকগুলো আছে ক্লাস, কন্টিনিউ, এলস, এগুলো সবগুলো হচ্ছে কি কিওয়ার্ড। এগুলো হচ্ছে, এগুলো দিয়ে কিন্তু তুমি কখনো কি কোনো একটা ভ্যারিয়েবলের নাম ডিফাইন করতে পারবে না। কিওয়ার্ড দিয়ে কখনো ভ্যারিয়েবলের নাম ডিফাইন করা যায় না, যদিও দেখতে মানে কারেক্টই লাগে। ওকে, একই কাজ একাধিকবার সম্পন্ন করতে কোনটি ব্যবহার করা হয়? আমরা লুপ ইউজ করি। নিচের কোনটি সঠিক ভ্যারিয়েবল? বুঝাই যাচ্ছে, এটা তো বাদ, এটাও বাদ, এটা এটাও বাদ, শুধুমাত্র এটাই কারেক্ট আনসার, তাই না? ওইটা বাদ কারণ ওখানে হাইফেন আছে, এটা বাদ কারণ এখানে স্পেস আছে, এটা বাদ কারণ এখানে স্পেশাল ক্যারেক্টার আছে, এটা কারেক্ট কারণ আন্ডারস্কোর ভ্যালিড। এরপরে সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ শেষে কোন চিহ্ন ব্যবহার করা হয়? আমরা সেমিকোলন ইউজ করি, তাই না? সি বলো, সি প্লাস প্লাস বলো, সবগুলো শেষে সেমিকোলন দিতে হয়। পাইথনের শেষে কিন্তু আবার দিতে হয় না, পাইথনের শেষে কিছুই দেওয়া লাগে না। ওকে, আচ্ছা দেন কোনটি ফর স্টেটমেন্ট সমতুল্য? ওয়াইল আর ফর দুইটাই লুপের জন্য ইউজ করা হয়, সো ওয়াইল। ওকে, সো ওয়াইল স্টেটমেন্ট। ইনপুট ফাংশনে কোনো কমান্ড বা নির্দেশনা লিখতে কোনটি ব্যবহার করা হয়? তোমার মানে কোটেশন মার্ক ইউজ করা হয়, ওই যে বি নাম্বারটা। পাইথনে ভ্যারিয়েবলের নাম পরিবর্তন করা হয় কোনটি ব্যবহার করে? কাস্টিং কনস্ট্রাক্টর, এটা দিয়ে তুমি কি করতে পারো? পাইথনে ভ্যারিয়েবলের নামই পরিবর্তন করে ফেলতে পারবে। নর্মালি এটা কিন্তু সবগুলোতে করা যায় না, ঠিক আছে? ভ্যারিয়েবলের নাম নর্মালি পরিবর্তন করা যায় না। আচ্ছা, জাকির একটি প্রোগ্রাম রচনা করলো এবং প্রোগ্রামটি নির্বাহ করার পর সব ভুলগুলো একসাথে দেখা দিল। কম্পাইলার একসাথে পুরো প্রোগ্রামকে কম্পাইল করতে গিয়ে একসাথে সব এরর থ্রো করে, ঠিক আছে? আর ইন্টারপ্রেটার হচ্ছে স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন করে যায়। আচ্ছা, রূপান্তর প্রোগ্রামটির বৈশিষ্ট্য হলো মেশিন ভাষা তৈরি হবে, হ্যাঁ। কম্পাইলার সরাসরি তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করে। সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে রূপান্তর করে, হ্যাঁ। লাইন বাই লাইন ভুল প্রদর্শন, না, লাইন বাই লাইন ভুল কে প্রদর্শন করে? ইন্টারপ্রেটার প্রদর্শন করে। তাহলে 1 আর 2 হচ্ছে এখানে কারেক্ট আনসার। ওকে, আচ্ছা তাহলে মেইনলি বুঝতে পারতেছো, তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাস্ট বেসিক আইডিয়া থাকলে তোমরা এই কোশ্চেনগুলো খুব ইজিলি সলভ করতে পারবা। আর হ্যাঁ, বইটা রিডিং দিলে তোমার এই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো খুব ইজিলি সলভ করা যাবে। ওকে।